কেমন আছেন সবাই? আমি তুষার আবারও চলে আসলাম আপনাদের বহুল প্রতীক্ষিত ওয়েব সিরিজ রিসোর্টের পরবর্তী পার্ট নিয়ে। গল্পটা ভেট্রির, যে খুবই সাধারণ পরিবারের একটি ছেলে, যার পরিবারের কাঁধে রয়েছে বিশাল এক ঋণের বোঝা। আর সেই ঋণ মেটানোর জন্যই সে চলে আসে আর রিসোর্টে একজন সাধারণ রুম সার্ভিস বয় হিসেবে কাজ করতে। কিন্তু তার চোখে ছিল শেফ হওয়ার অদম্য স্বপ্ন। কিন্তু সেই আর রিসোর্টে হেড শেফ নেদুমারান কোনোভাবেই চাইতো না ভেট্রির শেফ হোক। তো শেষ পর্যন্ত ভেট্রির জীবনে কি হয়েছিল? এই ওয়েব সিরিজটা সত্যি খুব অসাধারণ আর মন ভালো করে দেওয়ার মতো। তো আপনারা যদি এই ওয়েব সিরিজটাকে পুরোপুরিভাবে বুঝতে চান আর প্রত্যেকটা ক্যারেক্টারকে ভালোভাবে বুঝতে চান, তাহলে অবশ্যই এই ওয়েব সিরিজের আগের পার্টগুলো দেখে আসতে পারেন। এই ওয়েব সিরিজের আগের সবগুলো পার্টের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে পেয়ে যাবেন। এছাড়া ভিডিওর ডান দিকের ওপরের দিকে আই বাটনে ক্লিক করেও দেখে আসতে পারেন। আশা করি সময় নষ্ট হবে না। তো আজ এক্সপ্লেন করতে যাচ্ছি সম্প্রতি মুক্তি পাওয়া ওয়েব সিরিজ দ্য রিসোর্টের পার্ট 5। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। চতুর্থ পর্বের শেষে দেখানো হয়েছিল প্রিয়া ইলেকট্রিক রুমে চলে যায় আর সেখানে যে কিছু ভিডিও করে নেয়। তার প্ল্যান ছিল 22 তারিখে রিসোর্টের যখন পাওয়ার কাট থাকবে তখন সে কিছু একটা করবে, আর সেটা অবশ্যই নেদুমারানকে ক্ষতি করার জন্য। এছাড়া ঐশ্বরিয়া ধীরে ধীরে তার বাবার রাগগুলো বাকিদের উপর ঝাড়তে থাকে। সে পান্ডিয়াকে অপমান করে। এছাড়া ক্যান্টিনে এসে সে ভেট্রিকেও একইভাবে অপমান করে, আর যেটা ভেট্রির খুবই খারাপ লাগে। তো পরবর্তী এপিসোডে দেখা যায় ভেট্রির কাছে সেই দোকানদার ফোন করে আর বলে সেই জিনিসপত্রগুলো চলে এসেছে। কিন্তু ভেট্রি যখন সেগুলোর দাম শুনতে পায় সে হতবাক হয়ে যায়, কারণ সে যতটুকু দাম আশা করেছিল তার থেকে কয়েক গুণ দাম বেশি। এই জন্য ভেট্রি সেগুলো না কেনার সিদ্ধান্ত নেয়। তখন পান্ডি তাকে বোঝায় সে এত কষ্ট করে এত রেসিপি জোগাড় করেছে, আর এত সহজেই যদি সে পিছুপা হয়ে যায় তাহলে কি করে হবে। তার বিশ্বাস সেই দাদিমার রেসিপিগুলো অবশ্যই মানুষের ভালো লাগবে, কারণ সেগুলো হেলদি এবং অথেন্টিক ডিশ। আর একবার সেই অথেন্টিক ডিশগুলো যদি মানুষের কাছে পপুলার হয়ে যায় তাহলে পুরো টাকা উঠে আসবে। পান্ডির কথা শুনে ভেট্রি রাজি হয়ে যায় আর পুরো জিনিসগুলো কিনে ফেলে। আর পরের দিন থেকে সেগুলো দিয়ে সেই দাদিমার রেসিপি অনুযায়ী সেই অথেন্টিক ডিশগুলো বানাতে লেগে পড়ে, কারণ ভেট্রির বিশ্বাস ছিল তার এই ইউনিক এবং হেলদি রেসিপিগুলো অবশ্যই মানুষের ভালো লাগবে। এদিকে অনিতা চলে আসে ঐশ্বরিয়ার কাছে। অনিতা ঐশ্বরিয়াকে বলে, জানি তুমি আমার এই রিসোর্টে বিয়ে নিয়ে একটু রাগ হয়ে রয়েছ, কিন্তু আমি এটা ইচ্ছে করেই করেছি। আমি জানি আমার বিয়েতে বাবাকে যদি আমি এমনিতে ডাকি তাহলে সে কখনোই আসবে না, আর এই জন্য বিয়েটা আমি এই রিসোর্টে করছি, যাতে করে বাবা বাধ্য হয়ে আমার বিয়েতে অন্তত থাকে। এখানে বিয়ে হলে বিয়েটা সে পুরোপুরিভাবে অ্যাভয়েড করতে পারবে না, আর সে এইটুকুই চায়। কিন্তু অনিতার এই সিদ্ধান্তে ঐশ্বরিয়া একেবারেই খুশি হতে পারে না আর বলে, বাবা তোমার উপরে আগে থেকেই এমনিতে রেগে রয়েছে তুমি বাড়ি ছেড়ে চলে গিয়েছো বলে, আর তোমার এমন সিদ্ধান্তে বাবার কষ্ট এবং রাগ দুটোই আরো বেড়ে যাবে। এরপরেই অনিতা তার পুরাতন বন্ধু রিয়ার সাথে দেখা করতে আসে, আর তাদের কথা থেকে আমরা জানতে পারি কলেজ লাইফে অনিতা, রিয়া এবং রাজন তারা খুবই ভালো বন্ধু ছিল। তারা একসাথে অনেক সময় কাটিয়েছে। এতদিন পরে আবারও তারা তিনজন একসাথে হয় আর তাদের পুরনো স্মৃতিগুলো মনে করতে থাকে। তারা খুব আড্ডা দেয় জমিয়ে। এদিকে কিচেনে দেখা যায় সিনি তার ডিশের প্লেট তৈরি করছিল। ঠিক তখনই সেখানে ভিকি চলে আসে। সেখানে ভিকি বরাবরের মতোই সিনিকে তার খাবার এবং তার আর ভেট্রির বন্ধুত্ব নিয়ে খোঁচা মারতে থাকে আর বলে, তুমি যদি ভেট্রির মতো এরকম অশিক্ষিত এবং ছোটলাকা একটা ছেলের সাথে বন্ধুত্ব করো তাহলে তোমার খাবারের মানও ওইরকম নিচুই হবে, কখনো ভালো কিছু করতে পারবে না। সিনির এইসব কথা একেবারেই ভালো লাগে না। এই জন্য সে ভিকিকে বলে সে যেন নিজের কাজ নিজেই দেখে নেয়, সিনিটার সিনি নিজেই করতে পারবে। এইদিকে এই কথাগুলো যখন ঐশ্বরিয়া জানতে পারে তখন সে ভিকিকে সাবধান করে দেয় সে যেন নিজের বাউন্ডারির মধ্যে থাকে। কোনো মানুষের পার্সোনাল লাইফ, তার বন্ধুত্ব, তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে তার কথা বলার কোনো অধিকার ভিকির নেই। এদিকে প্যান্ট্রিতে ভেট্রি খুব আশা নিয়ে শুরু করেছিল তার নিউ অথেন্টিক ডিশগুলো, কিন্তু দেখা যায় হয় তার আশার উল্টোটা। মানুষ তার কাছে আসে কিন্তু তারা সেখানে শুধু সেই বড় সমোসা এবং আগের ড্রিঙ্কসগুলোই কিনতে শুরু করে। তার নিউ অথেন্টিক ডিশের দিকে তারা ফিরেও তাকায় না। সারাদিনে ভেট্রি যেসব নতুন খাবারগুলো তৈরি করেছিল তার একটাও সেল হয়নি। এতে ভেট্রির মন খারাপ হয়ে যায়। এরপরে রাতে ভেট্রি সেই খাবারগুলো রিসোর্টের সব স্টাফদের মধ্যে বিতরণ করে দেয়, যাতে করে সেই খাবারগুলো নষ্ট না হয়ে যায়। এদিকে পান্ডি এটা জানার পরে খুবই মন খারাপ করতে থাকে, কারণ পান্ডির কথাতেই ভেট্রি এত দামি দামি উপাদানগুলো কিনেছিল, আর এখন সেগুলো বিক্রি না হওয়াতে পুরো
পুরো টাকাটাই পানিতে ভেসে গেছে। ভেট্রির এই অবস্থার জন্য পান্ডে নিজেকেই দায়ী করে, কিন্তু ভেট্রি বলে সে এত সহজে হাল ছাড়বে না। একদিন বিক্রি হয়নি তো কি হয়েছে, পরের দিন আবার হবে। পরের দিন ভেট্রি দেখা যায় আবারও সেই খাবারগুলো বানায়, কিন্তু অল্প পরিমাণে বানায়, যাতে করে বিক্রি না হলে যেন বেশি পরিমাণ লস না হয়ে যায়। এরপরেই দেখা যায় একজন বাবা মা তার বাচ্চাদের নিয়ে সেই প্যান্ট্রিতে আসে, আর তারা সেই নতুন ডিশের ব্যাপারে জিজ্ঞেস করে। ভেট্রি যখন তাদের বলে এটা ইউনিক এবং হেলদি একটা ডিশ, তখন তাদের ইচ্ছে ছিল এগুলো তারা বাচ্চাদের খাওয়াবে, কিন্তু সেই বাচ্চাগুলো বেঁকে বসে, কারণ সেই বাচ্চাগুলো সেই ফুডগুলো একেবারেই পছন্দ করছিল না। তাদের ডিমান্ড ছিল পিৎজা, বার্গার, রোলের মতো ফাস্টফুড খাবারগুলো, যার ফলে অনেক চেষ্টা করে বাবা মা তাদেরকে সেগুলো খাওয়াতে পারে না। আর এরপরেই সন্তানদের জেদের কাছে বাধ্য হয়ে সেই দুইজন সেখান থেকে কিছু না কিনেই ফিরে আসে। এতে ভেট্রি আবারও হতাশ হয়ে পড়ে। দেখা যায় সেই দিন সারাদিনও তার সেই নতুন ডিশগুলোর একটাও বিক্রি হয় না। এদিকে অনিতা, রিয়া, রাজন এবং কার্তিক একসাথে বসে আড্ডা দিতে থাকে, তাদের পুরাতন কলেজের লাইফের কথাগুলো মনে করতে থাকে। তখনই অনিতা তার বিয়ের ব্যাপারে এবং বিয়ের প্রিপারেশনের ব্যাপারে তাদেরকে জানায়। এরপরে কথায় কথায় অনিতা রাজনকে জিজ্ঞেস করে সে এখনো বিয়ে কেন করছে না। রাজন হেসে বলে এখনো তার টাইপের মেয়ে সে এখনো পায়নি, যদি পায় তাহলে অবশ্যই বিয়ে করবে। অনিতা তখন রিয়াকে উদ্দেশ্য করে বলে তার আশেপাশে এমন মেয়েই রয়েছে, সে যদি একটু ভালো করে দেখে তাহলেই পেয়ে যাবে। এতে রাজন হাসে। এদিকে সিনি এসে ভেট্রিকে বলে দেয় যে ভিকি তাকে অপমান করেছে। এটা শুনে ভেট্রি প্রচন্ড রেগে যায় যে শুধু তার জন্য সে সিনিকে অপমান করেছে। এজন্য সে সোজা চলে যায় কিচেনে আর ভিকির সাথে তর্ক করতে থাকে। আর তাদের মধ্যে এই কথা কাটাকাটিটা একটা সময় হাতাহাতিতে রূপান্তর নেয়। আর তখনই সেখানে ঐশ্বরিয়া চলে আসে। ঐশ্বরিয়া দেখা যায় ভিকির পক্ষ নেয় আর ভেট্রিকে বকাঝকা করতে থাকে আর বলে এটা কিচেন, তোমার লড়াই করার কোনো জায়গা নয়, কিচেন থেকে এখনই বেরিয়ে যাও। যদিও ভেট্রি নিজের সাফাই দেওয়ার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই ঐশ্বরিয়া তার কোনো কথাই শুনে না, উল্টো ধমকে তাকে সেখান থেকে চলে যেতে বলে। এতে সিনির প্রচন্ড খারাপ লাগে। এদিকে দেখা যায় রিয়া একদিন রাজনের কেবিনে এসেছিল, রাজন তখন সেখানে ছিল না। এই জন্য রিয়া পুরো কেবিনটা ঘুরে ঘুরে দেখতে শুরু করে। আর ঠিক তখনই একটা ক্যাবিনেট খোলার সাথে সাথে সে অবাক হয়ে যায়, কারণ সেই ক্যাবিনেটের ভেতরেই সে যতগুলো খেলনা বানিয়েছিল কাগজ দিয়ে, সেই সবগুলো খুব যত্নে সেখানে রাখা রয়েছে। এছাড়া তার যত ছোটখাটো স্মৃতি ছিল সেই সবগুলোই, যেমন ছোটবেলার ছবি, তার ব্যবহার করা কিছু জিনিস, সেই সবকিছুই রাজন খুবই যত্ন করে সেখানে রেখে দিয়েছিল। আর এটা দেখে ঐশ্বরিয়া বুঝতে পেরে যায় রাজন হয়তো এখনো তাকে আগের মতোই ভালোবাসে। আসলে রাজন কখনোই মুখ ফুটে রিয়াকে তার ভালোবাসার কথা বলতে পারেনি। তার আগেই রিয়ার বিয়ে হয়ে যায়। যদিও রিয়া জানতো রাজন তাকে পছন্দ করে, কিন্তু রাজন কখনো মুখ ফুটে বলতে পারেনি দেখে রিয়াও কিছু বলেনি। কিন্তু আজকের এই দৃশ্য দেখার পরে রিয়া বুঝতে পেরে যায় রাজন তাকে আসলে কতটা ভালোবাসে। এছাড়া রিয়া এটাও বুঝতে পারে রাজন এতদিন কেন বিয়ে করেনি। এদিকে ভিনা আর ভিকি দুজনেই ঐশ্বরিয়ার কান ভারী করতে থাকে। ভেট্রি সাধারণ একজন রুম সার্ভিস বয়, তার এত বড় সাহস সে কিচেনে এসে এত বড় একটা গন্ডগোল করে। আজকে ভেট্রি করেছে, ঐশ্বরিয়া যদি কোনো ব্যবস্থা না নেয় তাহলে কালকে সবাই এসে করবে, আর ওদের পোশাকের নোংরা গন্ধ কিচেনে ছড়িয়ে পড়বে। আর তাই যেহেতু ঐশ্বরিয়া একজন সুশেফ, তাই তার উচিত ভেট্রির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া। আর এই জন্য ভিকি তাকে প্রেশারও দেয়। এদিকে রাতের বেলা রিসোর্টে ঘুরতে বের হয়েছিল অনিতা, আর তার সাথে দেখা হয়ে যায় নেদুমারানের। অনিতা চায় তার বাবা তার বিয়েতে থাকুক, অন্তত মেয়ের বাবা হিসেবে না হলেও অন্তত এই রিসোর্টের হেড শেফ হিসেবে সে যেন অন্তত বিয়েতে থাকে। এছাড়া এই রিসোর্টের গেস্ট হিসেবে অনিতা নেদুমারানের কাছে একটা রিকোয়েস্ট করে যে তার বিয়ের যে মেনুটা রয়েছে সেটার বুফের সাইডটা যেন নেদুমারান নিজ হাতে দেখাশোনা করে। নেদুমারান চুপ করে থাকে। অন্য কোনো গেস্ট যদি তাকে এমনটা বলতো তাহলে সে খুব খুশি হতো, কিন্তু এই কথাটা তার মেয়ে বলেছে, সেই মেয়ে যে তাকে একসময় কষ্ট দিয়ে বাসা ছেড়ে চলে গিয়েছিল, আর যে তাকে সবথেকে বেশি কষ্ট দিয়েছে। এদিকে রাতের বেলা রিয়া চলে আসে পেন্ট্রি শপে আর ভেট্রিকে জিজ্ঞেস করে তার সেই নতুন ডিশগুলো কেমন বিক্রি হচ্ছে। তখন মন খারাপ করে ভেট্রি বলে তার সেই নতুন ডিশগুলো একেবারেই বিক্রি হচ্ছে না, মানুষ সেগুলোর দিকে তাকাচ্ছেও না। রিয়া বলে হয়তো মানুষ হেলদি বা ইউনিক খাবার পছন্দ করছে না, যেহেতু সেগুলো আগেকার খাবার তাই মানুষ সেগুলো পছন্দ করছে না। তুমি এক কাজ করো, আগের যে ডিশগুলো ছিল সেগুলোই বানাতে শুরু করো, কারণ সেগুলো দিয়ে পেন্ট্রি ভালোই চলছিল। অন্যদিকে ভেট্রি বলে কিন্তু সেটা তো সম্ভব নয়, কারণ পেন্ট্রির যত বাজেট ছিল সেই সব বাজেট দিয়ে সেই অথেন্টিক ইউনিক ডিশগুলো কেনার যে উপাদান ছিল সেটা সে কিনে ফেলেছে। এখন আগের ডিশের যে উপাদান রয়েছে সেটা কেনার জন্য ভেট্রির কাছে কোনো টাকা নেই। এটা শুনে রিয়া প্রচন্ড রেগে যায় আর বলে এত বেশি টাকা ইনভেস্ট করার আগে ভেট্রি তাকে জিজ্ঞেস কেন করেনি। রিয়া রেগে গিয়ে বলে এমনিতেই এই পেন্ট্রি শপ একটা নিউ বিজনেস, সেটা ঠিকঠাকভাবে চলছিল না, তার উপরে এটার সব বাজেট তুমি শেষ করে
করে দিয়েছো, এখন আমি বাবাকে কি জবাব দেব? তার বাবা রঘুপতি ভেট্রিকে ভরসা করে এই পেন্ট্রির দায়িত্ব দিয়েছিল, কিন্তু ভেট্রি সেটাতে শুরুতেই এত বড় একটা লসের ধাক্কা দিল। রিয়া রেগে গিয়ে তাকে বলে তার এই পেন্ট শপে থাকার আর কোনো দরকার নেই, এটা ছেড়ে যেন সে চলে যায়। ভেট্রি তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু রিয়া তার কোনো কথাই শোনে না, যার ফলে ভেট্রি বাধ্য হয়ে সেখান থেকে বের হয়ে চলে আসে। ভেট্রি ভাবে যে পেন্ট্রিকে সে একদিন অনেক আশা এবং ভরসা নিয়ে শুরু করেছিল, সেই পেন্ট্রি থেকেই আজকে খালি হাতে অপমানিত হয়ে তাকে বের হয়ে যেতে হচ্ছে। তার খুবই খারাপ লাগে। পরের দিন ভেট্রিকে মন খারাপ করে থাকতে দেখা যায়। পান্ডিকে সে বলে তার সবথেকে বেশি খারাপ লাগার বিষয়টা হচ্ছে সে তার পেন্ট্রিটাকে বাঁচাতে পারল না। যে স্বপ্ন নিয়ে সে পেন্ট্রিটা শুরু করেছিল সেটা এখন আর জীবিত নেই, সেই স্বপ্ন মরে গেছে। এদিকে রিয়া পরের দিন পেন্ট্রিতে আসে আর ভেট্রির অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলে। তখন সেই ছেলেটা বলে, সত্যি বলছি ম্যাডাম, ভেট্রির তৈরি সেই ইউনিক ডিশগুলোর টেস্ট অনেক বেশি ভালো ছিল, শুধু মানুষের সেগুলো খাবার অভ্যাস ছিল না। হ্যাঁ মানছি, সেই উপাদানগুলো সে অনেক পরিমাণে কিনে অনেক বড় ভুল করে ফেলেছে, কিন্তু এই পেন্ট্রিতে সে তার সর্বোচ্চটা দিয়েছে। সততা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে এই পেন্ট্রিটাকে সে এগিয়ে নিয়ে যেতে চেয়েছে। এই সব কিছু শোনার পরে রিয়ার মনে হতে থাকে ভেট্রিকে এখান থেকে তাড়িয়ে দিয়ে সে বড় ভুল করে ফেলেছে। রিয়ার সাথে সাথে ভেট্রিকে কল করে আর বলে, কি ব্যাপার ভেট্রি, আমি না বললে কি তুমি পেন্ট্রিতে আসবে না? ভেট্রি শান্ত হয়ে বলে, ম্যাডাম আপনি তো কালকে আমাকে সেখান থেকে চলে যেতে বললেন। রিয়া তখন তাকে সরি বলে আর বলে, আমি অনেক প্রেশানির মধ্যে ছিলাম তখন, এই জন্য তোমাকে অনেক বেশি উল্টোপাল্টা কথা বলে ফেলেছি। আসলে এই সময়টাতে আমাকে সবাই কথা শোনাচ্ছে যে একজন গর্ভবতী মহিলা কিভাবে বিজনেস সামলাবে, আর সেটা নিয়ে আমি অনেক প্রেশারের মধ্যে রয়েছি। রিয়া তখন ইমোশনাল হয়ে বলে, এই মুহূর্তে তুমি ছাড়া আমার আর কোনো অপশন নেই, এই পেন্ট্রিটা যদি কেউ সামলাতে পারে সেটা তুমি। বাবা অনেক ভেবেচিন্তে আমাকে দ্বিতীয়বার সুযোগ দিয়েছে, আর এটা তোমারও দ্বিতীয় সুযোগ। বেশি প্রফিট না হলেও চলবে, কিন্তু যে টাকা ইনভেস্ট করা হয়েছে ততটুকু উঠলেও বাবা এই পেন্ট্রি শপটা বন্ধ করবে না। রিয়ার কথা শুনে ভেট্রি আবারও আশার আলো দেখতে পায়। সে সাথে সাথে পেন্ট্রিতে এসে পড়ে। সে আবারও তার সেই ইউনিক এবং হেলদি রেসিপি বানাতে শুরু করে, কিন্তু সমস্যা তখনও শেষ হচ্ছিল না। সেই রিসোর্টের সব মানুষগুলো খাবার তো খাচ্ছিল, কিন্তু সেই হেলদি ডিশ খাচ্ছিল না। বাচ্চাদের এবং বড়দের তখনও সেই সমোসা, চা এবং বড় পাও পছন্দ হচ্ছিল তাদের। হেলদি ডিশগুলো কেনার জন্য কেউ আসছিলই না, বিশেষ করে বাচ্চারা। তখনই ভেট্রি ভাবতে থাকে যে আসলে তার ডিশের মধ্যে কমতি কি রয়েছে। আর ঠিক তখনই সেই রিসোর্টের মানুষদের সে পর্যবেক্ষণ করতে থাকে যে কারা কি খাচ্ছে, কেন খাচ্ছে, আর কোনটার চাহিদা সব থেকে বেশি। এদিকে রাজন উত্তমকে ডেকে নেয় আর বলে, ভেট্রি নামে একটা কমপ্লেন রয়েছে। যেহেতু ভিনা আর ভিকি দুজনে মিলেই ঐশ্বরিয়ার কান ভারী করেছিল এবং তাকে প্রেশার দিয়েছিল যাতে ভেট্রির বিরুদ্ধে কমপ্লেন করে, তাই ঐশ্বরিয়া মেল করেছিল, আর সেই মেলে ভেট্রির বিরুদ্ধে কমপ্লেন করেছিল আর বলেছিল যাতে ভেট্রি কোনোভাবেই কিচেনের আশেপাশে আর না আসে। তখন রাজন ও উত্তমকে বলে, ভেট্রিকে কিচেন থেকে পুরোপুরি দূরে রাখতে হবে, না হলে ওর চাকরি বাঁচানো যাবে না। এরপরে উত্তম স্যার চলে আসে ভেট্রির কাছে আর বলে, তুমি প্রত্যেকবার কিচেনের লোকদের সাথে এমন ঝামেলা কেন করো? ওদের থেকে কি দূরে থাকতে পারো না? কিচেন থেকে দূরে থাকতে পারো না? তোমার বিরুদ্ধে কমপ্লেন এসেছে। রাজন স্যার আমাদের বিকেল 4টায় তার সাথে দেখা করতে বলেছে। এদিকে দেখা যায় রিসোর্টে কার্তিক আর অনিতা একসাথে খাবার খেতে বসেছিল। ঠিক তখনই সেখানে দেখা যায় নেদুমারান চলে আসে। সে বাকি গেস্টদের কাছে তার খাবারের রিভিউ জানতে চাইছিল, আর কার্তিক তখনই অনিতাকে বলে তার বাবা তার ঠিক পেছনেই। আর এতে অনিতা নার্ভাস হয়ে যায়, কারণ সে তার বাবার মুখোমুখি হতে চাইছিল না। এদিকে নেদুমারানো যখন অনিতাকে সেখানে দেখতে পায় কোনো কিছু না বলেই চলে যায়। কার্তিক তখন বলে, তোমার বাবা এতটাও খারাপ নয়, দেখো না তোমাকে তো কিছুই বলল না, উল্টো আমাদের জন্য স্পেশাল ডিশ পাঠিয়ে দিল। তখন অনিতা বলে, এটা কোনো স্পেশাল ডেজার্ট নয়, বরং এই রিসোর্টে যে গেস্টরা আসে তাদের সবাইকে এটা দেয়া হয়, আর আমার বাবার জন্য এখন আমি সাধারণ গেস্টের মতোই একজন, তার মেয়ে নই। এদিকে দেখা যায় রিয়া আর ঐশ্বরিয়া একসাথে বসে অনিতার বিয়ে নিয়ে কথা বলছিল। তখনই একজন রুম সার্ভিস বয় অনেকগুলো ফল নিয়ে আসে রিয়ার জন্য আর বলে, রাজন স্যার পাঠিয়েছে। এটা দেখে রিয়া খুশি হয় আর ঐশ্বরিয়াকে জিজ্ঞেস করে, রাজন কি সবারই এমন খেয়াল রাখে? ঐশ্বরিয়া বলে, হ্যাঁ, রাজন স্যার সবারই এমন খেয়াল রাখে। কিন্তু সেই দিনে সেই ঘটনা দেখার পরে রিয়ার মনে হতে থাকে রাজন তার জন্য স্পেশাল কিছু করছে। রাজন এখনো কি তাকে সত্যি ভালোবাসে? এদিকে বিকেল 4টায় রাজনের রুমে উত্তম স্যার আর ভেট্রি পৌঁছে যায়। এদিকে ভিনা আর ঐশ্বরিয়াও পৌঁছে গিয়েছিল। সেখানে যেতেই ভেট্রি আর ঐশ্বরিয়ার মধ্যে ঝগড়া বেঁধে যায়, কথা কাটাকাটি হতে শুরু করে। ভেট্রি বলে, ভিকি সিনির সাথে যেটা করেছে সেটা কি তুমি চোখে দেখতে পাও না? ঐশ্বরিয়া বলে, সেটা আমাদের কিচেন টিমের ব্যাপার, সিনিও আমাদের কিচেন টিমেরই একজন, তাই এই বিষয়টা আমরা সামলে নিতে পারবো। তোমার এর মধ্যে আসার কোনো প্রয়োজন নেই, আমি ভিকিকে বলে
দিয়েছি, কিন্তু ভেট্রি সেটা মানতে রাজি ছিল না। বলে, যদি ভিকি দ্বিতীয়বারও একই কাজ করে তাহলে সেটার দায়ভার কি তোমরা নেবে? এরকম ভাবে তর্ক বেড়েই যাচ্ছিল দেখে রাজন তাদের সামলায়। বলে, আমি এখানে ম্যানেজার, আমি ঠিক করব কে কি করবে কে কি করবে না। এদিকে ঐশ্বরিয়া সেখান থেকে যাবার আগে পরিষ্কারভাবে রাজনকে বলে দেয় ভেট্রিকে কিচেন টিমের আশেপাশে দ্বিতীয়বার যেন দেখা না যায়। এদিকে রাতের বেলা ভেট্রি খাবার স্টলে চলে এসেছিল, কিন্তু সেখানে তার মন অনেক বেশি খারাপ ছিল, কারণ ঐশ্বরিয়া তাকে যেভাবে কথাগুলো শুনিয়েছে সেগুলো তার একেবারেই ভালো লাগেনি। তখনই সেখানে সিনি চলে আসে এবং তাকে সরি বলে, আর বলে, শুধুমাত্র আমার জন্যই তোমাকে এতগুলো কথা শুনতে হলো। ভেট্রি বলে, না না, তোমার কোনো দোষ নেই। তখন সিনি বলে, তুমি তাদের কথাগুলো এত গায়ে মাখছো কেন? তুমি পেন্ট্রির দিকে মনোযোগ দাও, এতটা পরিশ্রম করো যে সেই পেন্ট্রির বিজনেসটা সফল বানিয়ে দাও, যাতে করে ওই লোকগুলোই তোমাকে দেখে হিংসে করতে শুরু করে। পান্ডেও তাকে ভরসা দেয় আর বলে, দেখবে একদিন তোমার এই পেন্ট্রি খুব ভালোভাবে চলবে। আর তুমি এত টেনশন কেন করছো? তোমার মনে নেই যখন মানুষ তোমার জন্য একটা দরজা বন্ধ করবে তখন গড তোমার জন্য 100টা দরজা খুলে দেবে। এই কথাগুলো শুনে ভেট্রির মনে আবারও আশার আলো জেগে ওঠে। তখনই ভেট্রির মাথায় তার নিউ ইউনিক হেলদি ড্রিঙ্ককে নিয়ে একটা আইডিয়া চলে আসে, আর সাথে সাথে সেটা লিখে ফেলে, আর পরের দিন পেন্ট্রিতে যেয়ে সেটা নিয়ে কাজ শুরু করে দেয়। তখন দেখা যায় সিনিও সেখানে চলে আসে ভেট্রিকে সাহায্য করার জন্য। ভেট্রি সিনিকে বলে, যদি মানুষ আমাদের পেন্ট্রিতে না আসে তাহলে আমরা আমাদের খাবারগুলো নিয়ে তাদের কাছে পৌঁছে যাব। এরপরে সিনি আর ভেট্রি রিসোর্টের মেন গেটে দাঁড়িয়ে ভেট্রি সেই হেলদি ডিশগুলো মানুষদের দেখাতে থাকে। ভেট্রি বলে, এটা আমাদের পেন্ট্রির নতুন হেলদি ডিশ, একবার টেস্ট করে দেখুন। কিন্তু মানুষ তার কথায় ধ্যানই দিচ্ছিল না। তখনই অনেকক্ষণ পরে একজন লোক ভেট্রির সেই ডিশটা টেস্ট করে, তার কাছে এত ভালো লাগে সে অনেক প্রশংসা করে আর বলে, আজকে তার পুরো পরিবার নিয়ে রাতে সেই পেন্ট্রিতে আসবে আর এই ডিশটা খাবে। এটা শুনে আবারও ভেট্রির মুখে হাসি ফুটে যায়, আশার আলো দেখতে পায় সে। এদিকে ডাইনিং টেবিলে যখন নেদুমারান খাবার খাচ্ছিল, ঐশ্বরিয়া তার কাছে আসে আর বলে, বাবা তুমি যেমন বলবে আমি তেমনই করব। তুমি যদি না চাও তাহলে আমি অনিতার বিয়েতে যাব না। আসলে অনিতা চাইছিল তুমি অন্তত একবার হলে ওর বিয়েতে যাও, কিন্তু তোমার যদি খারাপ লাগে তোমার যাওয়ার দরকার নেই, আর তুমি না বললে আমিও যাব না। কিন্তু নেদুমারান সেখানে একটা কথাও বলে না, চুপচাপ উঠে সেখান থেকে চলে যায়। এদিকে অনিতা আর কার্তিক ঘুরতে ঘুরতে রিসোর্টের সেই জায়গায় চলে আসে যেখানে গত 25 বছরের রিসোর্টের সবথেকে মেমোরেবল ফটোগুলো লাগানো ছিল। আর সেখানেই অনিতা তার এবং তার বাবা নেদুমারানের একটা ছবি দেখতে পায়, যেখানে অনিতা তার বাবার কোলে ছিল। ছবিটা দেখার পরেই সে ইমোশনাল হয়ে যায়, তার চোখ পানিতে ভিজে যায়। অনিতা বলে, ছোটবেলাতে প্রত্যেকদিন তার বাবা তাকে এভাবেই কোলে নিয়ে এই রিসোর্টে আসতো, আর সে চাইতো আমি সবথেকে বড় শেফ হই, কিন্তু আমি তার সবথেকে বড় স্বপ্নটা ভেঙে দিয়েছি। এদিকে ঐশ্বরিয়াকে দেখা যায় তার বাবার মতোই খুবই শক্ত হাতে সেই কিচেনটা সামলাচ্ছিল, আর ধীরে ধীরে সে তার বাবার মতোই হয়ে যাচ্ছিল, আর এটা জন খেয়াল করে। এদিকে ভেট্রি একটি রুমে খাবার দিতে আসে, তখনই সে দেখতে পায় সেই রুমের গেস্ট, সেই মহিলা তার বাচ্চাকে ওষুধ খাওয়ানোর জন্য একটা নতুন আইডিয়া বের করেছিল। তার বাচ্চা ওষুধ খেতে চাইছিল না, এজন্য কফির ভেতরে সেই ওষুধটা ভরে বাচ্চাটাকে সেই ওষুধ খাওয়াচ্ছিল। এই আইডিয়াটা দেখার পরে ভেট্রির অনেক ভালো লাগে। সে তাকে জিজ্ঞেস করে সে এভাবে তাকে ওষুধ কেন খাওয়াচ্ছে। সেই মহিলা বলে, বাচ্চা ওষুধ খেতে চায় না, তার জন্য তো নতুন কোনো আইডিয়া বের করতে হবে, আর বাচ্চাদের ভালো জিনিস কখনোই পছন্দ হয় না, এজন্য ওদের কোনো ভালো জিনিস খাওয়াতে হলে অন্য পদ্ধতি ব্যবহার করতে হয়। আর এই কথাটাই ভেট্রির মাথার মধ্যে গেঁথে যায়। ভেট্রি তার পেন্ট্রির প্রবলেমটা বুঝে যায়, এজন্য সাথে সাথে সে সিনি, শিবা এবং পান্ডিকে ডাকে আর বলে, প্রবলেম তাদের খাবারে নয়, প্রবলেমটা হচ্ছে তাদের প্রেজেন্টেশনে। বাচ্চারা জাঙ্ক ফুড খেতে পছন্দ করে, অন্যদিকে বাবা মারা চায় বাচ্চারা হেলদি খাবার খাক, আর এদিকে বাচ্চারা সবসময় রং বেরঙের জাঙ্ক ফুড খেতেই বেশি ভালোবাসে। ভেট্রি তখন তার আইডিয়া বলে, যদি আমরা আমাদের খাবারগুলো জাঙ্ক ফুডের মতো শেপ এবং কালার দিয়ে বানাই তাহলে সেটা বাচ্চারা জাঙ্ক ফুড ভেবে খেয়ে নেবে, অন্যদিকে বাবা মায়েরাও খুশি হবে যে তার বাচ্চারা হেলদি কিছু খাচ্ছে। এদিকে প্রিয়াকে রিসোর্টের ইলেকট্রিক রুমে আবারও দেখা যায়, যেখানে সে ফোনে কারোর সাথে কথা বলছিল, এছাড়া সেখানে কিছু নোটিশও সে খুব ভালো করে দেখছিল, আর এটা ভিনা দেখে ফেলে। সেই রুম থেকে বের হওয়ার পরেই সে প্রিয়াকে জিজ্ঞেস করে এত রাতে সে এখানে কি করছে। প্রিয়া প্রচন্ড ভয় পেয়ে যায়, কিন্তু সে আবারও কথা কাটিয়ে অন্য কথা বলে সেখান থেকে চলে যায়। কিন্তু এবার ভিনার প্রিয়ার প্রতি সন্দেহ হয়। ভিনা এরপরে ভিকিকে বলে যে প্রিয়াকে আমার একেবারেই ভালো লাগছে না, ওর প্রতি কেন জানি আমার সন্দেহ হচ্ছে। যে মেয়েটা আগে কারোর সাথে কথাই বলতো না সে হঠাৎ করে আমাদের সবার সাথে মিশে গেল, এমনকি তার বাসায় পার্টি পর্যন্ত দিল। এছাড়া আমি তাকে ইলেকট্রিক রুমেও 2বার দেখেছি।
ভিকিও তার কথায় একমত হয় আর বলে ঠিক আছে, আজকে রাতে আমরা দুইজন মিলেই ওকে ফলো করব। এদিকে ভেট্রি, পেন্ট্রি এবং রুম সার্ভিস বয় দুটোর কাজই অনেক কঠোর পরিশ্রমের সাথে করছিল, আর এই দুটোর দায়িত্ব পালন করতে যে তাকে অনেকবার দৌড়াদৌড়ি করেও কাজ করতে হচ্ছে। এদিকে রিসোর্টে অনিতা বারবার চাইছিল তার বাবা নেদুমারানের সাথে কথা বলতে, কিন্তু নেদুমারান বারবারই তাকে অ্যাভয়েড করে চলে যেত। এদিকে দেখা যায় রিয়া বারবার ফিল করছিল যে রাজন তাকে স্পেশাল ভাবে দেখে, তার সাথে আলাদাভাবে ব্যবহার করে, হয়তোবা সে তাকে ভালোবাসে। এদিকে রিয়া আর ভেট্রির মধ্যে দূরত্বটা এতটাই বেড়ে গিয়েছিল যে মাঝে মধ্যে তাদের যখন দেখা হয় তখন তারা একে অপরের দিকে তাকাই না। এদিকে ভেট্রি তার যে হেলদি জাঙ্ক ফুডের আইডিয়া বের করেছিল সেটা অ্যাপ্লাই করার জন্য সেই ধরনের কিছু খাবার বানায়, সেগুলো শিবা, সিনি এবং পান্ডিকে টেস্ট করায়, আর তারা খুবই ভালো ফিডব্যাক দেয়। তারা সবাই বলতে থাকে এই আইডিয়াটা খুবই ভালো, হয়তো এই আইডিয়াটাই প্যান্ট্রির ভাগ্য বদলে দেবে। এদিকে অনিতা জনের সাথে বসে তার বিয়ের মেনু নিয়ে আলোচনা করছিল, সেখানে কি কি খাবার হবে অনিতা সেটা নিয়েই কথা বলছিল। এরপরে সে জন আঙ্কেলকে একটি স্পেশাল রিকোয়েস্ট করে আর বলে ছোটবেলায় বাবা মার জন্য একটা স্পেশাল ডেজার্ট বানাতো, আমি চাই আমার বিয়েতে সেই ডেজার্টটা হোক। তখনই পাশে দাঁড়ানো শিবা মজা করে বলতে থাকে যদি নেদুমারান স্যার সেই ডিশ বানায় হয়তোবা সেটার সাথে বিষ মিশিয়ে দিতে পারে। এদিকে জন কিচেনে আসার পরে নেদুমারানকে বলে দেয় অনিতার তার ছোটবেলার সেই স্পেশাল ডেজার্টটা তার বিয়েতে করতে বলেছে। তখন নেদুমারান রেগে গিয়ে বলে কোনো স্পেশাল ডিশ হবে না, মেনুতে যেটা থাকবে বিয়েতে শুধু সেগুলোই হবে, এর বাইরে কোনো কিছুই হবে না। এদিকে ভেট্রি দেখা যায় পরের দিন সেই হেলদি জাঙ্ক ফুডগুলো আরো বেশি পরিমাণে বানায়, আর সেই পেন্ট্রিতে যারা আসে আর সেই সব প্যারেন্টসদের সেগুলো খাওয়ায়, তাদের কাছে সেগুলো টেস্ট খুবই ভালো লাগে। এছাড়া তারা যখন জানতে পারে এটা হেলদি তখন তারা চাইছিল বাচ্চারা এগুলোই টেস্ট করুক, এগুলোই খাক, কিন্তু বাচ্চারা পেন্ট্রির দিকে আসেই না, বরং তারা চিলড্রেন গ্রাউন্ডের আশেপাশেই খেলতে থাকে। ভেট্রি তখনও আশা ছেড়ে না, কারণ এত তাড়াতাড়ি হেরে যাবার মতো পাত্র সে নয়। এরপরে সে পান্ডি এবং তার অ্যাসিস্ট্যান্টকে জোকার সাজিয়ে সেই চিলড্রেন গ্রাউন্ডের পাশে তার সেই হেলদি জাঙ্ক ফুড নিয়ে পৌঁছে যায়, আর বাচ্চারা যখন জোকারদের হাতে জাঙ্ক ফুড দেখে তারা সেখানে এসে ভিড় করে, সেগুলো খেতে শুরু করে, আর তারা খুব আনন্দের সাথে সেগুলো শেষ করে ফেলে, আর বাচ্চাদের সেগুলোর টেস্ট অনেক বেশি ভালো লাগে। আর এতেই ভেট্রি বুঝতে পারে যে তার প্ল্যানটা কাজে দিয়েছে। রিয়া যখন দূরে দাঁড়িয়ে এটা দেখে রিয়ার অনেক ভালো লাগে ভেট্রির এই বিজনেস আইডিয়া, সে তাকে ডাকে, তার প্রশংসা করে আর বলে পেন্ট্রিকে আগে নিয়ে যাবার জন্য এটা বেস্ট একটা আইডিয়া, তুমি এর জন্য অনেক পরিশ্রম করছো, আমি নিশ্চিত আমাদের পেন্ট্রি একদিন সফল হবেই। এদিকে ভেট্রি যখন জোকার সেজে সেই বাচ্চাদের খাবার খাওয়াচ্ছিল জন এটা দেখে ফেলে আর দূর থেকে সে সেটার ভিডিও করে ফেলে, আর এরপরেই জন নেদুমারানকে সেই ভিডিওটা দেখায়। ভিডিও দেখে নেদুমারান হাসে আর মজা নিয়ে বলে ওর যোগ্যতা এই জোকারের মতোই, এর থেকে বেশি কিছু না, দেখবে ওদের পেন্ট্রি খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে, এই বিজনেসটাকে তারা ডুবিয়েই ছাড়বে। এদিকে রঘুপতির কাছে সুন্দরামের কল আসে। প্রথমে রঘুপতি সুন্দরামকে চিনতেই পারে না, সুন্দরাম তাকে বলে কোনো একটা সময় তারই রিসোর্টে নেদুমারান এবং চিদাম্বরমের সাথে সেও শেফ হিসেবে সেই কিচেন শেয়ার করত। রঘুপতির তখন মনে পড়ে আসলে অনেকটা সময় পেরিয়ে যাওয়ার কারণে সে ভুলে গিয়েছিল। সুন্দরাম রঘুপতিকে কল করেছিল তার মেয়ের বিয়েতে ইনভাইট করার জন্য। তখনই রঘুপতি কথায় কথায় তাকে চিদাম্বরমের কথা জিজ্ঞেস করে, আর জিজ্ঞেস করে সে কোথায় গেছে কেউ জানে কিনা। এটা শুনে সুন্দরাম একটু চিন্তায় পড়ে যায় যে রঘুপতি স্যার চিদাম্বরমের বিষয়ে কেন জিজ্ঞেস করছে। আর এরপরেই সুন্দরাম আর রঘুপতির মধ্যে চিদাম্বরমকে নিয়ে কিছু কথা হয় যেটা আমাদের শোনানো হয় না। এদিকে জন চলে আসে অনিতার কাছে আর বলে দেয় তার বাবা নেদুমারান সেই স্পেশাল ডেজার্ট বানাতে নিষেধ করে দিয়েছে, সেটা হবে না। আর এই কথাটা শুনে অনিতার খুবই খারাপ লাগে। এদিকে পাশে দাঁড়িয়ে ভেট্রি যখন রুম সার্ভিসের কাজ করছিল তখন এটা সে শুনে ফেলে, আর তারও অনিতার জন্য খারাপ লাগে। এই জন্য সে একটি স্পেশাল ডেজার্ট বানিয়ে পৌঁছে যায় অনিতার রুমে। অনিতা ভেট্রিকে প্লেট হাতে দেখে বলে আমি তো কিছু অর্ডারই করিনি। ভেট্রি বলে আমি আপনার আর জন স্যারের কথা শুনে ফেলেছিলাম, এই জন্য আমি আপনার জন্য এটা স্পেশালভাবে বানিয়ে নিয়ে এসেছি, এটার জন্য কোনো টাকা দিতে হবে না। এতে অনিতা খুশি হয়ে যায়। আর ঠিক ওই সময়টাতে দেখা যায় অনিতার রুমে ঐশ্বরিয়াও ছিল, আর সে ভেট্রির এসব কথাগুলো শুনে ফেলে। তখন ঐশ্বরিয়া অনিতাকে বলে ভেট্রি খুবই ভালো ছেলে, আর এই কথা থেকে বোঝা যায় হয়তো ঐশ্বরিয়া এখনো ভেট্রিকে মনে মনে পছন্দ করে। এদিকে ভিনা ঐশ্বরিয়ার কাছে আসে আর বলে তুমি পুরোপুরি ডেডিকেশনের সাথে কিচেনে কাজ করছো, এটা দেখে আমার খুবই ভালো লাগছে, কিন্তু আমি তোমার মধ্যে আমার পুরাতন সেই ফ্রেন্ডকে একেবারেই হারিয়ে ফেলেছি, সে যেন একেবারেই বদলে গেছে,
কথাটা শুনে ঐশ্বরিয়াও চুপ হয়ে যায়। এদিকে রঘুপতি নেদুমারানকে তার সাথে সুন্দরামের হওয়ার যে কথাগুলো সেগুলো বলে। রঘুপতি বলে সুন্দরাম শেষবারের মতো চিদাম্বরমকে যখন দেখেছিল, চিদাম্বরম বড় একটা গাড়িতে করে চলে যায় কারোর সাথে। নেদুমারান বলে হয়তো আশেপাশের কোনো রিসোর্টের গাড়ি হবে, যেহেতু চিদাম্বরম খুব ভালো খাবার বানাতো, হয়তো তাকে অফার করা হয়েছিল নতুন জবের আর সেখানেই সে চলে গেছে। রঘুপতি বলে না না, এমনটা হবে না, কারণ চিদাম্বরম এত অল্পতে কাউকে বিশ্বাস করে না। আমি অনেকবার রিকোয়েস্ট করার পরেই সে আমার এই রিসোর্টে এসেছিল। আমি নিশ্চিত সেই গাড়িতে এমন কেউ রয়েছে যাকে চিদাম্বরম আগে থেকেই চিনত এবং তাকে পুরোপুরি ভরসা করত, এই জন্যই চিদাম্বরম তার সাথে গিয়েছিল। এছাড়া রঘুপতি তাকে আরও বলে বেশ কয়েকদিন ধরে রঘুপতির স্বপ্নে চিদাম্বরম আসছে আর তাকে বারবার বলছে আমি অন্ধকারে ডুবে আছি, আমাকে এখান থেকে বাঁচিয়ে নাও। এই কথা শুনে নেদুমারান কুমিরের কান্নার অভিনয় করে। সে বলে আমার বন্ধুকে যে করেই হোক খুঁজে বের করো, কিন্তু আমরা জানি নেদুমারান আসলে কি চায়। এইদিকে সেদিন সন্ধ্যায় ভেটরি তার পেন্ট্রিতে সেই হেলদি জাঙ্ক ফুডের ডিশগুলো বানিয়ে অপেক্ষা করছিল, কারণ তার বিশ্বাস ছিল বাচ্চারা তার সেই হেলদি জাঙ্ক ফুড খেতে অবশ্যই আসবে। কিছুক্ষণ পরে কিছু বাচ্চা আসে, কিন্তু তারা সংখ্যায় অনেকই কম ছিল। ভেটরি তাদের জিজ্ঞেস করে তাদের সাথে যে বাকি বাচ্চারা খেলছিল তারা কোথায়। সেই বাচ্চাগুলো বলে তারাও আসছে, আর তখনই দেখা যায় সব বাচ্চারা তাদের প্যারেন্টসকে নিয়ে সেই পেন্ট্রিতে চলে আসে আর ভেটরির হাতে বানানো সেই হেলদি জাঙ্ক ফুড তারা খেতে শুরু করে। আর তার বানানো সব সেই হেলদি জাঙ্ক ফুডগুলো খুব তাড়াতাড়ি শেষও হয়ে যায়। এমনকি বাচ্চাদের সাথে সাথে বাচ্চাদের বাবা মাও সেগুলো খাচ্ছিল। এদিকে রিয়া তখনই চলে আসে আর প্যান্ট্রির এমন উন্নতি দেখে সেও খুব খুশি হয়ে যায় আর বাচ্চাদের সাথে সেই আনন্দ শেয়ার করে নেয়। অবশেষে ভেটরি তার পরিশ্রমের সুফল দেখতে পাচ্ছিল। এদিকে দূর থেকে দাঁড়িয়ে নেদুমারান যখন এটা দেখছিল, রাগে তার মাথা ফেটে যাচ্ছিল। তখনই সেখানে রঘুপতি আসে আর নেদুমারানকে বলে দেখেছো, আমি বলেছিলাম এই ভেটরি খুবই ভালো কাজ করে আর সে একদিন ঠিকই পারবে। এই পেন্ট্রিটাকে সে একেবারে ভালোভাবে সামলে নিয়েছে। এরপরে রঘুপতি মজা করে বলে চলো আমরাও টেস্ট করে আসি, দেখে আসি ভেটরি আজকে কি বানিয়েছে। অন্যদিকে নেদুমারান হয়তোবা বিষ খেয়ে নিত, কিন্তু তারপরও ভেটরির হাতের খাবার সে কখনোই খাবে না। এই জন্য সে কাজের বাহানা করে সেখান থেকে চলে আসে। পরের দিন রিসোর্টে নেদুমারান যখন জনের সাথে হাঁটছিল, ঠিক তখনই একজন লোক চলে আসে আর নেদুমারানকে বলে সে তার সাথে একটা ছবি তুলতে চায়। নেদুমারান খুশি হয়ে যায় আর এরপরে সেই লোকটা নেদুমারানকে বলে কালকে আমি আপনার হাতে তৈরি করা গ্রামের একটি খাবার খেয়েছিলাম, সেটার টেস্ট অসাধারণ ছিল। নেদুমারান অবাক হয়ে যায় আর বলে সেটার নাম কি ছিল। লোকটা বলে নামটা আমার মনে নেই, আমি শুধু সেটা পেন্ট্রি থেকে খেয়েছিলাম। আর এটা শুনেই নেদুমারান বুঝে যায় সেই লোকটা আসলে ভেটরির বানানো ইউনিক ডিশের কথা বলছে, কিন্তু লোকটা ভেবেছিল সেটা নেদুমারানই বানিয়েছে, যেহেতু নেদুমারান এই রিসোর্টের হেড শেফ। এতে আবারও রাগ উঠে যায় নেদুমারানের। এদিকে জন নেদুমারানকে বলে ভেটরির পেন্ট্রিটা খুবই ভালো চলছে এখন। আজকাল মানুষ অর্গানিক এবং দেশি খাবার অনেক বেশি পছন্দ করছে, তাই তাদের কিচেনের মেনুতেও এমন কিছু খাবার রাখা দরকার। এমনিতেই মাথা গরম ছিল নেদুমারানের। তখন সে জনকে রেগে গিয়ে বলে তার কিচেনের মেনুতে শুধু সেই খাবারগুলোই থাকবে যেগুলো সে চাইবে। এর একদিন পরেই দেখা যায় ভেটরি আর সিনি বসেছিল। ভেটরি সেখানে তার পেন্ট্রির হিসাব নিকাশ করছিল। সে দেখতে পায় সবকিছু বাদ দেওয়ার পরে মাত্র 20,000 টাকার লস রয়েছে, আর এটাও খুব তাড়াতাড়ি রিকভার হয়ে যাবে এবং প্রফিট হতে শুরু করবে। ভেটরি তার পরিশ্রমের সুফল পাচ্ছিল আর সিনিও তাকে আরো বেশি উৎসাহ দেয়। এদিকে দেখা যায় সেই দিনই ছিল অনিতার বিয়ের দিন। এই জন্য রুম সার্ভিস বয় এবং কিচেনের উপরে আজকে অনেক প্রেশার। উত্তম স্যার রুম সার্ভিস বয়দের বুঝিয়ে দিচ্ছিল কাকে কি কাজ করতে হবে, কিভাবে করতে হবে, কতজন গেস্ট আসবে আর সময় মতো কিভাবে সবগুলো শেষ করতে হবে। এদিকে রিসোর্টে কার্তিকের সাথে দেখা হয় ভেটরির, আর কার্তিক তাকে অনেক ধন্যবাদ জানায়, কারণ সেই দিন ভেটরি অনিতার জন্য যে ডেজার্টটা পাঠিয়েছিল সেটা অনিতার অনেক বেশি ভালো লেগেছিল। এদিকে পুরো রিসোর্টে ধীরে ধীরে ভেটরির সেই অর্গানিক ফুডের চর্চাটা অনেক বেড়ে যায়। সবাই সেটার প্রশংসা করতে শুরু করে। এদিকে কিচেনে ঐশ্বরিয়ার কাছে একজন গেস্ট কল করে। সে পেন্ট্রি থেকে একটা ডিশ খেয়েছিল, সেই ডিশটাই সে আবার অর্ডার করতে চাচ্ছে, কারণ সেটা তার এবং তার স্ত্রীর অনেক বেশি ভালো লেগেছিল। কিন্তু জন যখন এটা জানতে পারে, সেই অর্ডারটা তারা পুরোপুরি ক্যান্সেল করে দেয়। এরপরে ঐশ্বরিয়া আর জন তারা চলে আসে নেদুমারানের কাছে আর সেই ঘটনার কথা বলে। এছাড়া বলে তাদের স্টার্টারের চাহিদা দিন দিন কমে যাচ্ছে, মানুষ এখন অর্গানিক এবং দেশি কিছু খেতে চাইছে, তাই তাদের মেনুতেও সেগুলো অ্যাড করা উচিত। নেদুমারান আবারও রেগে যায় আর তার জেদেই সে অটল থাকে আর বলে তার কিচেনে সেগুলোই তৈরি করা হবে যেগুলো সে চাইবে। এদিকে অনিতা ঐশ্বরিয়ার কাছে এসেছিল এবং সে তার
তার জন্য খুবই সুন্দর একটা ড্রেস নিয়ে এসেছিল আর বলছিল সে চায় এই ড্রেসটা পরে অনিতা তার বিয়েতে আসুক। কিন্তু ঐশ্বরিয়া মন খারাপ করে বলে সে তার বাবাকে আর কষ্ট দিতে পারবে না, এই জন্য এই ড্রেসটাও সে নিতে পারবে না আর অনিতার বিয়েতেও সে আসতে পারবে না। কিন্তু অনিতা বলে ঠিক আছে, তোমাকে বিয়েতে আসতে হবে না, অন্তত এই ড্রেসটা নাও, তোমার যখন মনে হবে তখন পরো। এদিকে রঘুপতি তার মেয়ে রিয়ার প্রশংসা করতে থাকে। রিয়াকে বলে আমি জানতাম তুমি একদিন সফল হবেই, আর তোমার জন্যই প্যান্ট্রিরাজকে এই অবস্থানে এসেছে, আর তোমাকে এই দায়িত্ব রাজনই দিতে বলেছিল। তখন রিয়া রাজনকে ধন্যবাদ জানায়। রাজন বলে আমি কিছুই করিনি, যা হয়েছে তোমার পরিশ্রম আর বুদ্ধিমত্তার কারণেই হয়েছে। রাজন এবং তার বাবার কথা শুনে রিয়ার অনেক বেশি ভালো লাগে। রাতের বেলা রিয়া আবারও সেই পেন্ট্রি শপে আসে আর ভেট্রিকে অনেক বেশি ধন্যবাদ জানায়, কারণ ভেট্রির বুদ্ধিমত্তা এবং কঠোর পরিশ্রমের জন্যই তার বাবার ভরসা সে আবারও জিততে পেরেছে, আর পেন্ট্রিটাও সফলভাবে চলছে। এদিকে দেখা যায় নেদুমারান চোখ বন্ধ করেছিল, তখনই তার চিদাম্বরমের কথা মনে পড়ে। চিদাম্বরমও তাকে একবার বলেছিল সে এই রিসোর্টে গ্রামের কিছু ইউনিক ডিশ তৈরি করবে, আর তার বিশ্বাস সেগুলো মানুষ অনেক বেশি পছন্দ করবে। কিন্তু তখন নেদুমারানি তাকে নিষেধ করেছিল যে এটা শহরের একটা রিসোর্ট, তোমার গ্রামের খাবার এখানে কেউ পছন্দ করবে না। কিন্তু তারপরও চিদাম্বরম অনেক আত্মবিশ্বাসের সাথে বলেছিল দেখে নিও, আমি এমন টেস্টি খাবার বানাবো যেগুলো মানুষ খেয়ে গ্রামের খাবার পছন্দ করতে শুরু করবে। বর্তমানে নেদুমারানের সেই কথাগুলোই মনে পড়ছিল, আর তার কাছে মনে হতে থাকে ভেট্রি তার বাবার মতোই হয়েছে, যে গ্রামের খাবার পছন্দ করে আর অনেক বেশি জেদি। এদিকে পরের দিন রিসোর্টে কার্তিক আর অনিতা চলে আসে নেদুমারানের কাছে এবং জোর করেই তার বিয়ের কার্ডটা নেদুমারানের হাতে ধরিয়ে দেয়। এছাড়া তার জন্য সে একটা ড্রেস নিয়ে এসেছিল। অনিতা বলে সে খুব করে চায় নেদুমারান যেন তার বিয়েতে আসে। তখন নেদুমারান রেগে গিয়ে বলে তুমি কি ভুলে গেছো তুমি কিভাবে বাসা ছেড়ে চলে গিয়েছিলে? আমার স্মৃতিশক্তি এখনো কমে যায়নি, আমার সবকিছু মনে আছে। আসলে 3 বছর আগে অনিতা স্টারশিপ কম্পিটিশনে পার্টিসিপেট করেছিল, কিন্তু নিজের স্বপ্নের কারণে সেই কম্পিটিশনের মাঝ থেকে সে চলে গিয়েছে। নেদুমারান বলে সেই দিন আমাকে অনেক অপমান সহ্য করতে হয়েছে, আর সেই অপমানের কথা আমি এখনো ভুলতে পারিনি। আর তুমি চাইছো তোমার দেয়া পোশাক পরে আমি তোমার বিয়েতে আসবো, সেটা কখনোই না। আমি বিয়েতে পার্টিসিপেট করব, কিন্তু সেটা শুধুমাত্র একজন গেস্ট হিসেবে, এর থেকে বেশি আমার কাছে কখনোই কিছু আশা করবে না। এদিকে জন কিচেনে এসে শেফদের জন্য একটা সুখবর দেয় আর বলে 3 বছর পরে আবারও স্টারশিপ কম্পিটিশনের আয়োজন করা হয়েছে। আর এই কম্পিটিশনে সারা দেশের রিসোর্টের মধ্য থেকে ভালো শেফেরাই এই কম্পিটিশনে অংশগ্রহণ করে, আর সেই মোতাবেক তাদের রিসোর্ট থেকে কিচেন টিমের যে কোনো একজন শেফকে সেই কম্পিটিশনে অংশগ্রহণ করতে বলা হবে। ঐশ্বরিয়া তখনই মনে মনে সিদ্ধান্ত নেয় এই কিচেন টিম থেকে সেই কম্পিটিশনে অংশগ্রহণ করবে, আর সেটা জিতে তার বাবার ভালোবাসাকে আবারও অর্জন করবে। এদিকে অনিতা তার বাবার ব্যবহার নিয়ে অনেক বেশি কষ্ট পেয়েছিল, সে সেখানে কেঁদে ফেলছিল। তখন কার্তিক তাকে বোঝায় তোমার বাবা তো এতদিন তোমার সাথে কথাই বলেনি, অন্তত তোমাকে বকার বাহানায় সে তোমার সাথে কথা তো বলেছে, এটাই কম কিসের। তখন অনিতাও নিজেকে বোঝায়। এদিকে পান্ডিও ভেট্রিকে সেই স্টারশেফ কম্পিটিশনের কথা বলে আর বলে সারা দুনিয়ার অনেক বড় বড় শেফরা এই স্টারশেফ কম্পিটিশনে অংশগ্রহণ করে। মানুষ অনেক দূরে দূরে থেকে এই কম্পিটিশনে আসে খাবার খাওয়ার জন্য। এছাড়া যে শেফ এই কম্পিটিশনটা জিতে যায় তাকে উপহার হিসেবে 25 লাখ টাকা দেয়া হয়। এই কথা শোনার পরে ভেট্রিও ভাবে সেও এই কম্পিটিশনে যোগ দেবে। পান্ডি বুঝে যায় যে ভেট্রি কি ভাবছে আর বলে আমি জানি তুমি কি ভাবছো, সেটাও ভুলেও ভেবো না, কারণ এই কম্পিটিশনে যোগ দিতে হলে তোমাকে অবশ্যই একটা শেফ টিমের অংশ হতে হবে। একজন রুম সার্ভিস বয়কে সেখানে কখনোই অংশগ্রহণ করতে দেবে না। এদিকে অনিতা আর কার্তিক তারা দুজনেই চলে আসে রঘুপতি, রিয়া এবং রাজনকে তার বিয়েতে ইনভাইট করার জন্য। এদিকে সিনি তার প্রথম মাসের স্যালারি পেয়ে যায় আর এতে সে অনেক খুশি হয়ে যায়। সাথে সাথে এসে চলে আসে ভেট্রির পেন্ট্রিতে। সিনি ভেট্রিকে ধন্যবাদ জানায় আর বলে আজকে যা কিছু হয়েছে সেটা ভেট্রির জন্যই। সেই কম্পিটিশনে ভেট্রি যদি তাকে সাহায্য না করত তাহলে আজকের এই কিচেন টিমের অংশ অথবা এই স্যালারি কোনোটাই সিনি পেত না। এই জন্য ভেট্রিকে সিনি ট্রিট দিতে চায়। এদিকে প্রিয়া আর বিক্রম আরও একটা বড় ভয়ঙ্কর প্ল্যান করতে থাকে। তারা বলে অনিতার বিয়ের খাবারে তারা কিছু মিশিয়ে দেবে, যেটা খেয়ে রিসোর্টের গেস্টরা অসুস্থ হয়ে পড়বে। তখনই বিক্রম বলে আমাদের টার্গেট নেদুমারান, কিন্তু তার জন্য সাধারণ মানুষকে কষ্ট দেওয়া বা তাদের উপরে এরকম জুলুম চাপিয়ে দেওয়াটা একেবারেই ঠিক হবে না। প্রিয়া বলে তোমার কি মনে নেই
ভাই কি করেছিল? আমরা জানতে পেরেছিলাম সে আত্মহত্যা করেছে। প্রিয়া সেই পার্টিতে ঐশ্বরিয়া আর ভিনাকে বলেছিল। আসলে প্রিয়ার সেই বড় ভাইও এই রিসোর্টেই কাজ করত, আর সেও নেদুমারানের কিচেন টিমেরই একজন মেম্বার ছিল। কিন্তু নেদুমারান কোনো একটা অপবাদ দিয়ে তাকে অপমান করে বের করে দেয়, আর সেই অপমান সহ্য করতে না পেরেই প্রিয়ার বড় ভাই আত্মহত্যা করেছিল। আর প্রিয়া এখন সেটার বদলা নিতে চায়। প্রিয়া বলে বিয়ের খাবারে সে কিছু মিশিয়ে দেবে, যেগুলো খেয়ে পুরো গেস্টরা অসুস্থ হয়ে পড়বে। আর এরপরে প্রিয়া সবার মধ্যে কথা ছড়িয়ে দেবে যে নেদুমারানের সাথে তার মেয়ের অনিতার সম্পর্ক ভালো নয়, সে চায় না এই বিয়েটা হোক, আর এই জন্য সে ইচ্ছে করেই এই খাবারে এমন উল্টোপাল্টা জিনিস মিশিয়ে দিয়েছে যাতে বিয়েটা নষ্ট হয়ে যাক, আর এতে নেদুমারানের মান সম্মান সবকিছু শেষ হয়ে যাবে। এদিকে ঐশ্বরিয়াকে দেখা যায় সে কিচেনে সেই স্টারশেপ কম্পিটিশনের প্র্যাকটিস হিসেবে বারবার ডিশ বানিয়ে প্র্যাকটিস করছিল। যখন কিচেন থেকে সবাই চলে যায়, ছুটির পরেও ঐশ্বরিয়া সেখানে থেকেই প্র্যাকটিস করতে থাকে। এটা যখন বিনা দেখে, বিনা তাকে জিজ্ঞেস করে, তখন ঐশ্বরিয়া বলে সে যে কোনো মূল্যে সেই স্টারশেপ কম্পিটিশনটা জিততে চায়। ঐশ্বরিয়া আরো বলে 3 বছর আগে এই স্টারশেপ কম্পিটিশনের মাঝে থেকে তার বড় বোন অনিতা চলে গিয়েছিল, যার জন্য তার বাবাকে প্রচন্ড অপমান অপদস্থ সহ্য করতে হয়েছিল। আর এবার সেই কম্পিটিশনটাই সে জিতে তার বাবার অপমানের বদলা সে নেবে, সবার সামনে তার বাবার মাথা আবার উঁচু করে দেবে। এদিকে রাতে সিনি আর ভেট্রি বের হয়েছিল সিনি সেই ট্রিট নেওয়ার জন্য। ট্রিট শেষ করে যখন তারা ফিরছিল, তখনই হঠাৎ করে সিনি ব্যালেন্স হারিয়ে একটা গাড়িতে বাড়ি খেয়ে বসে, আর সেই গাড়িটা কয়েকজন ছেলে ছিল। তারা সিনি আর ভেট্রির কাছে জরিমানা চায়। তাদের কাছে তখন টাকা ছিল না। তখন ভেট্রি মজা করে বলে সে নেদুমারানের অ্যাসিস্ট্যান্ট, তার সাথে বেশি বাড়াবাড়ি করলে ভালো হবে না। ঠিক তখনই দেখা যায় সেই ছেলেগুলো ছিল আসলে ভিকির বন্ধু। ভিকি সেখানে চলে আসে আর এই কথা শোনার পরে হাসতে শুরু করে, আর ভেট্রির মজা নিয়ে বলে কিচেনের সুযোগ পেয়েছিল, কিন্তু সুযোগ পাওয়ার পরেও সে কিছুই করতে পারেনি। পারবে কি করে? সে তো একটা অপদার্থ, আর এখন সে চা বিক্রি করছে। এছাড়া সিনিকেও সে খোঁচা মেরে বলে যে তার সাথে যদি একজন চালার সম্পর্ক থাকে তাহলে কোনোভাবেই সে বড় কিছু হতে পারবে না। তারা দুজনেই অপমান সহ্য করে সেখান থেকে চলে তো আসে, কিন্তু ভেট্রির সেই কথাগুলো খুবই গায়ে লাগছিল। অন্যদিকে সিনি তাকে শান্ত করে, বলে ওদের কথা গায়ে মেখো না। এদিকে পরের দিন কিচেনে নেদুমারান সিনিকে ট্রেনিং দিচ্ছিল, খাবার বানানো শেখাচ্ছিল, আর সেখানে নিজের দক্ষতা জাহির করার জন্য সে আরও একটা স্পেশাল ডিশ বানায়। আর জনকে বলে এই স্পেশাল ডিশটাকেই এখন নেদুমারানের সিগনেচার ডিশ হিসেবে রিসোর্টের সব গেস্টকে সার্ভ করা হবে। দেখা যায় রিসোর্টের গেস্টরাও সেই সিগনেচার ডিশটাকে অনেক অনেক পছন্দ করছিল। এদিকে সিনি আসে ভেট্রির কাছে আর বলে যখন তার ট্রেনিং শেষ হয়ে যাবে 3 মাসের, তখন এই পেন্ট্রি শপে সিনি হয়ে যাবে ভেট্রির অ্যাসিস্ট্যান্ট। তখন ভেট্রি বলে স্বপ্ন সবসময় বড় দেখতে হয়, তোমার উচিত আমার অ্যাসিস্ট্যান্ট না হওয়ার স্বপ্ন দেখে নেদুমারানের অ্যাসিস্ট্যান্ট হওয়ার স্বপ্ন দেখা। সিনি বুঝতে পারে আর এরপরে বলে চেষ্টা করবে। অন্যদিকে সিনির কাছে খুশি হয়ে ভেট্রি তাকে একটা নাইফ সেট উপহার দেয়। এদিকে কার্তিক চলে আসে নেদুমারানের কাছে আর বলে অনিতা খুব করে চায় সে যেন বিয়েতে আসে। এদিকে সেই বিয়ের বেশ কিছু দায়িত্ব দেওয়ার জন্য উত্তম স্যার আবারও সবাইকে ডাকে, আর সেখানে ভেট্রি এবং ঐশ্বরিয়াকে আবারও খাবারের দায়িত্ব দেয়। কিন্তু এবার ভেট্রি নিজে থেকেই বারণ করে দেয় যে সে ঐশ্বরিয়ার কাজ করবে না, আর এই জন্য সে ডেকোরেশনের কাজের দায়িত্ব নিয়ে নেয়। ঐশ্বরিয়া সেখানে থেকে এটাও শুনে আর বুঝতে পারে কাউকে রিজেক্ট করে দিলে কতটুকু খারাপ লাগে। যাই হোক, তারা আশেপাশে থেকেই কাজ করছিল, কেউ কারোর সাথে কথা তো দূরের কথা, একে অপরের দিকে তাকাচ্ছিলও না। এদিকে দেখা যায় বিয়ের খাবার প্রায় তৈরি হয়ে গিয়েছিল। তখনই ঐশ্বরিয়া সিনিকে বলে একটু সময় দেখে রাখার জন্য, সে খুব তাড়াতাড়ি চলে আসবে। এর একটু পরেই দেখা যায় ভেট্রি সেই দিক দিয়ে যাচ্ছিল। সিনি তখনই তার সাথে কথা বলার জন্য তার কাছে চলে যায়, যার ফলে সেই জায়গাটা খালি হয়ে যায়, আর সেই সুযোগে প্রিয়া সেখানে চলে আসে। আর একটা চিকেন কারির মধ্যে সে সেই খাবারের ওষুধটা মিশিয়ে দেয়। কিছুক্ষণ পরে ভিকি, ভিনা এবং ঐশ্বরিয়া যখন চলে আসে সেখানে, তখন হঠাৎ করে ভিকির চোখ পড়ে সেই চিকেন কারির উপরে। সেটার কালারটা একটু অন্যরকম লাগছিল, আর এতেই তার সন্দেহ হয়। ঐশ্বরিয়া সিনিকে জিজ্ঞেস করে সে কি ঠিকঠাক মতো দেখে রেখেছিল কিনা। সিনি ভয় পেয়ে যায়, আর ঠিক তখনই সে ভেট্রিকে ডেকে নিয়ে আসে। ভেট্রি শুধুমাত্র সেই চিকেন কারির গ্রান সঙ্গেই বলে দেয় এই খাবারের ভেতরে কিছু একটা মেশানো হয়েছে। তাড়াতাড়ি সেই খাবারটা সে ফেলে দিতে বলে, কারণ খাবারের লোকসান মেনে নেওয়া যাবে, কিন্তু এখান থেকে যে অপমান হবে, যে মানসম্মানটা হারিয়ে যাবে, সেটার লোকসান কখনো ভরা যাবে না। কিন্তু ভিকি তার কথা বিশ্বাসই করে না এবং আবারও তাকে ছোট করার চেষ্টা করে। কিন্তু ঐশ্বরিয়ার ভিকির প্রতি পুরোপুরি বিশ্বাস ছিল, আর এই জন্য সাথে সাথে সেই খাবারটা সে ফেলে দেয়। এদিকে প্রিয়া দেখতে পায় সেই চিকেন কারিটা ফেলে দেওয়া হচ্ছে, আর তখনই সে বুঝতে পারে তার প্রথম প্ল্যানটা ফেল হয়ে গেছে। এরপরে প্রিয়া চলে যায় সেখানে থাকা গেস্টদের মাঝে আর বলে নেদুমারানের খাবারে কেউ ওষুধ
মিশিয়ে দিয়েছে। আর এটা শোনার পরে সেখানে হইচই পড়ে যায়, মানুষ এটা নিয়ে কথা বলতে শুরু করে। এদিকে এটা জানার পরপরই ঐশ্বরিয়া এবং তার টিম চলে আসে নেদুমারানের কাছে আর পুরো বিষয় খুলে বলে। সবকিছু জানার পরে নেদুমারান আবারও ঐশ্বরিয়াকে কথা শোনায় আর এরপরেই তার পুরো টিমকে ডাকে আর সাথে সাথে খুব তাড়াতাড়ি সেখানে মেন কোর্সের আর একটা ডিশ তৈরি করে ফেলে আর এরপরেই সময়ের আগে সব ডিশ তৈরি করে ফেলে। এছাড়া নেদুমারান নিজের সবকিছু টেস্ট করে আর এভাবেই পরিস্থিতি সামলে নেয়। অন্যদিকে ঐশ্বরিয়া চলে আসে অনিতার কাছে। ঐশ্বরিয়া অনিতাকে বলে, টেনশন করো না, বাবা সবকিছু সামলে নিয়েছে। সে দেখতে পায় অনিতার মন খারাপ। অনিতা তাকে মন খারাপ করেই জিজ্ঞেস করে, তুমি কি আমার বিয়েতে আসবে না? ঐশ্বরিয়া কিছুই বলে না, চুপচাপ বাইরে বের হয়ে আসে। আর তখনই সে দেখতে পায় কার্তিক অনেক খুশি ছিল, কারণ কার্তিকের পরিবার সেই বিয়েতে এসেছিল। তারা সবাই মিলে অনেক আনন্দ করছিল, কিন্তু তার বোন অনিতা একা মন খারাপ করে বসেছিল। আর এটা দেখে ঐশ্বরিয়া নিজের মত বদলে ফেলে। সে চলে আসে তার বাবার কাছে আর বলে কার্তিক তার পুরো পরিবার নিয়ে কত খুশি রয়েছে এই বিয়েতে, অথচ অনিতার পুরো পরিবার থাকা সত্ত্বেও সে পুরোপুরি একা। আর এই জন্য সে তার মত বদলে ফেলেছে। তার বাবা সেই বিয়েতে যাক বা না যাক, ঐশ্বরিয়া যাবে। আর ঐশ্বরিয়া এই বিয়েতে কোনো শেফ নয়, বরং অনিতার বোন হিসেবে যাবে। এদিকে রিয়া রেডি হয়ে রাজনের কাছে চলে আসে আর তাকে আবারও অফিসের পোশাকে দেখে জিজ্ঞেস করে সে এখনো তৈরি হয়নি কেন, বিয়েতে যাবে না? রাজন বলে সে অনিতার জন্য একটা গিফট কিনতে গিয়েছিল, সেই গিফটটা সে রিয়ার কাছে রেখে চলে যায় রেডি হওয়ার জন্য। রিয়া পেছনে তাকিয়ে মুচকি হাসে আর এ থেকে বোঝা যায় রিয়াও এখন রাজনকে ভালোবাসতে শুরু করেছিল। তাদের দুজনের সম্পর্কে নতুন কোনো মোড় নেবার আগেই সেখানে দীপক চলে আসে, অর্থাৎ রিয়ার হাজবেন্ড। আর দীপক সেখানে রাজনের সাথে দেখা করে আর বলে রাজন যেন রিয়াকে বোঝায় যাতে করে রিয়া দীপকের সাথে থাকে, কারণ সে তাকে ডিভোর্স দিতে চায় না। সে চায় না তাদের মধ্যে এই ঝামেলার কারণে তাদের অনাগত সন্তান কোনো কষ্ট পাক, অবহেলা অপমান সহ্য করুক। রিয়া যেন তাকে আরও একটা সুযোগ দেয়। রাজন কিছুই বলে না, তার মুখটা মলিন হয়েছিল। এদিকে দেখা যায় বিয়ে শুরু হয়ে যায় আর ঐশ্বরিয়াও অনিতার দেয়ার সেই ড্রেসটা পরে বিয়েতে চলে আসে, কিন্তু নেদুমারান তখনও আসেনি। আর এতে অনিতার খুবই মন খারাপ ছিল। ঠিক তখনই শেষ মুহূর্তে নেদুমারান সেখানে চলে আসে এবং তার মেয়ের দেয়া সেই ড্রেস পরে আসে আর এতে অনিতা অনেক খুশি হয়ে যায়। আর নেদুমারানের উপস্থিতিতে সেই বিয়েটা খুবই ভালোভাবে হয়ে যায়। এরপরে নেদুমারান ঐশ্বরিয়াকে দেখে কিছু একটা নিয়ে আসতে বলে। ঐশ্বরিয়া যেই দেখে সেটা ছিল অনিতার ছোটবেলার সেই ডেজার্ট, যেটা সে পছন্দ করত আর যেটা রিকোয়েস্ট অনিতা করেছিল। এতে ঐশ্বরিয়া অনেক খুশি হয়ে যায়। সেই ডেজার্ট আনতে যেয়ে সেখানে কিছু ছবি দেখতে পায়, যেখানে নেদুমারানের সাথে তার মেয়ের ছবি ছিল। ঐশ্বরিয়া খুশি হয়ে সেগুলো দেখতে শুরু করে। ঠিক তখনই সে একটা ফটো দেখতে পায়, যেখানে নেদুমারানের সাথে চিদাম্বরম ছিল আর ফটোর নিচে চিকা লেখা ছিল। তখনই ঐশ্বরিয়ার সাথে সাথে মনে পড়ে যায় লিও এই চিকার ব্যাপারে জিজ্ঞেস করেছিল, এছাড়া ভেট্রিও এই চিকার ব্যাপারে জিজ্ঞেস করেছিল, কিন্তু নেদুমারান চিকাকে চিনতে অস্বীকার করেছিল। এই জন্য ঐশ্বরিয়া সেই ফটোর একটা ছবি সে তুলে নেয়। এদিকে দীপক চলে এসেছিল রিয়ার সাথে কথা বলার জন্য, কিন্তু রিয়া বলে আজকে একটা খুশির দিন আর এই সময়ে সে তার সাথে কথা বলতে চায় না, সে যেন এখান থেকে চলে যায়। এদিকে ঐশ্বরিয়া যখন সেই ডেজার্টটা নিয়ে আসে, নেদুমারান নিজ হাতে অনিতাকে সেই ডেজার্টটা দেয়। এতে অনিতা অনেক খুশি হয়ে যায়। বিয়ে শেষে নেদুমারান যখন চলে যাচ্ছিল, ঐশ্বরিয়া তখন তাকে সেই ফটোর ব্যাপারে জিজ্ঞেস করে। ঐশ্বরিয়া বলে আপনি তো চিকাকে চিনতে নিষেধ করে দিয়েছিলেন, কিন্তু এই ছবিতে আপনাদের দুজনকে তো অনেক ক্লোজ দেখাচ্ছে। তখন নেদুমারান রেগে যায় আর বলে তুমি আমার পারমিশন ছাড়া আমার পার্সোনাল জিনিস ধরেছ, এটা একেবারেই ঠিক কাজ করনি। অন্যদিকে সে কথা ঘুরিয়ে ফেলে, তার সাথে অনেকেই ছবি তোলে, কিন্তু সবাইকে সে মনে রাখবে এমন কোনো বিষয় নয়। তাই আবারও সে চিদাম্বরমকে চিনতে অস্বীকার করে দেয়। এদিকে বিয়ের পরের দিন অনিতা এবং কার্তিক সেই রিসোর্ট ছেড়ে চলে যাবার জন্য আসে। ঠিক তখনই সেখানে নেদুমারান আসে আর অনিতাকে বেস্ট অফ লাক জানায়। এছাড়া সে কার্তিককে আলাদাভাবে ডেকে নিয়ে এসে বলে হয়তো সে তার মেয়ের সাথে রেগে আছে, তার সাথে খারাপ ব্যবহার করেছে, কিন্তু তার মেয়ের অন্য কারো খারাপ ব্যবহার কখনোই মেনে নিতে পারবে না। সে যেন অনিতাকে অনেক ভালোভাবে টেক কেয়ার করে, দেখে শুনে রাখে। এদিকে সিনি ভেট্রিকে ধন্যবাদ জানায়, বলে হয়তোবা তার ভুল হয়ে গিয়েছিল, ওই সময়ের দায়িত্ব সে ঠিকঠাকভাবে পালন করেনি, কিন্তু ভেট্রি না থাকলে সেই দিন আরো বড় কিছু হতে পারত। ভেট্রি তখন বলে হতাশ হওয়ার কিছু নেই, তার সাথেও এমন অনেক কিছু হয়েছে। প্রথম যখন সে এই রিসোর্টে এসেছে, নেদুমারান তাকে কিচেন থেকে বের করে দিয়েছে। সে যদি হাল ছেড়ে দিত তাহলে আজকে যতটুকু সে অর্জন করতে পেরেছে সেটাও পারত না। এদিকে পরের দিন দেখা যায় ভেট্রির অনেক জ্বর আসে, কিন্তু সেই শরীর খারাপ নিয়েও সে কাজে আসে। এদিকে রিসোর্টে দেখা যায় রুম সার্ভিস ডিপার্টমেন্টে আরও 3 জন নতুন সদস্য আসে, যার মধ্যে একটি মেয়ে ছিল যার নাম স্টেলা। পান্ডি তাদেরকে পুরো রিসোর্ট ঘুরিয়ে দেখানোর জন্য বের হয়। তখনই ভিকি আসে, সেখানে
আবারও তাদের খোঁচা দেয়, রুম সার্ভিস ডিপার্টমেন্টকে ছোট করে দেখায় আর ভেট্রিকে চাহালা বলে। কিন্তু পান্ডে ভিকির কথা উপেক্ষা করে সেখান থেকে চলে আসে আর সেখানে নতুন 3জন মেম্বারকেই ভেট্রির পেন্ট্রিটাকে দেখায় আর বলে এটার পুরো দায়িত্ব ভেট্রির উপরে। তখন স্টেলা বলে ভেট্রির সাথে তার আগেই দেখা হয়েছে। তখনই ভেট্রির অ্যাসিস্ট্যান্ট অ্যাডিসন ভেট্রিকে নিয়ে একটু মজা করে, কিন্তু এটা স্টেলার ভালো লাগে না, এজন্য সে তাকে কথা শুনিয়ে দেয়। আর এ থেকেই পান্ডির স্টেলাকে ভালো লেগে যায় আর পান্ডিকে দেখে মনে হচ্ছিল সে স্টেলাকে ধীরে ধীরে পছন্দ করতে শুরু করেছে। এদিকে দেখা যায় রিসোর্টের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মদনের কাছে দীপক চলে আসে আর সে রিসোর্টের ব্যাপারে কিছু ইনফরমেশন চায়, যেগুলো পুরোপুরি ভেতরের ইনফরমেশন। দীপক জিজ্ঞেস করে এই রিসোর্টে প্রত্যেক বছর কতগুলো করে বিয়ে হয় এবং সেখানে কত খরচ যায় আর এই রিসোর্টটা কবে সংস্করণ করা হয়েছিল, এছাড়া প্রফিট কত হয়। দীপক সেখান থেকে চলে যাবার পরপরই মদনের কাছে চলে আসে রিয়া আর জিজ্ঞেস করে দীপক তাকে কি জিজ্ঞেস করেছে আর বলে দেয় সামনে থেকে এমন কোনো ইনফরমেশন দীপককে যাতে না দেওয়া হয়। এদিকে ভেট্রির অনেক শরীর খারাপ হওয়াতে ভেট্রি খাবার স্টলে আসে না। সিনি এই জন্য ভেট্রির জন্য খাবার আর ওষুধ নিয়ে সেই বয়েজ হোস্টেলে পৌঁছে যায়, যেখানে ভেট্রি তখন তার মায়ের সাথে কথা বলছিল। সিনি সেখানে আসতেই ভেট্রি একটা সময় সিনির সাথে শেয়ার করে আর বলে আসলে তার ছোট বোন সেলভির রেজাল্ট খুব ভালো এসেছে আর সে বাইরের দেশে পড়াশোনা করতে চায়, কিন্তু তাদের বাড়ির অবস্থা এতটাও ভালো না যে তাকে বিদেশ পাঠানো হবে, যে তাকে বিদেশ পাঠানো যাবে। আর এটা নিয়েই তার ছোট বোন এবং তার মায়ের সাথে ঝগড়া হয়ে গেছে আর তার মা সেলভির ফোনটা নিয়ে ভেঙে ফেলেছে। সিনি বলে যেহেতু এত প্রবলেম তাহলে সেলভির উচিত কম্প্রোমাইজ করা, সে পড়াশোনা শেষ করে দেশেই চাকরি করতে পারে। ভেট্রি বলে সেটা হবে না, যেহেতু তার বোন বিদেশে পড়তে চায় তাহলে সে চেষ্টা করবে তাকে বিদেশেই পাঠানোর জন্য। এদিকে নেদুমারান জনের উপরে রেগেছিল কারণ কিচেনে পোকামাকড় বেড়ে গেছে। জন বলে ঠিক আছে, সে রুম সার্ভিস ডিপার্টমেন্টকে খবর দিয়ে দিয়েছে। নেদুমারান বলে এই রিসোর্টটা শুধুমাত্র রুম সার্ভিস ডিপার্টমেন্টের নয়, তাই সেটা পরিষ্কার করার দায়িত্ব কিচেন টিমকেও নিতে হবে। এদিকে ভেট্রি আসে ভিনার কাছে আর বলে তার পেন্ট্রির একটা প্লেট ভুলে কিচেনে চলে গেছে, সেটা যেন ফেরত দিয়ে দেয়। কিন্তু ভিনা বলে সরি, নেদুমারান স্যারের পারমিশন ছাড়া কোনো কিছুই কিচেনের বাইরে আসবে না। এদিকে রঘুপতি রাজন আর রিয়ার সামনে ভেট্রি আর রিয়ার অনেক প্রশংসা করতে থাকে আর বলে তারা দুজন মিলেই পেন্ট্রিটাকে অনেক ভালোভাবে সামলেছে আর ভেট্রি তার ইউনিক ডিশ এবং হেলদি রেসিপি দিয়ে পুরো পেন্ট্রির মোড়টাই ঘুরিয়ে দিয়েছে। এরপরে রঘুপতি রিয়াকে বলে ভেট্রি তার পুরনো বন্ধু চিদাম্বরমের ছেলে, কিন্তু শুধুমাত্র এই জন্য সে তাকে সাপোর্ট করছে না, তার ভেট্রির উপরে বিশ্বাস রয়েছে। ভেট্রি একদিন নিজের গুণ এবং দক্ষতা দিয়ে অবশ্যই শেফের কোট গায়ে পড়বে। এরপরেই রিয়া আর দীপককে দেখানো হয়, যেখানে দীপক তাকে বারবার বোঝাচ্ছিল সে তার সাথে থাকতে চায়। রিয়া যেন ডিভোর্সের কেসটা উঠিয়ে নেয়, সে তার সন্তানের সাথে থাকতে চায়। আর কথা বলতে বলতে দীপক একটা সময় রিয়াকে বুঝিয়ে দেয় রিয়া প্রেগনেন্সির পরে এই রিসোর্টের দায়িত্ব আর সামলাতে পারবে না, আর তখন সব দায়িত্ব দীপককে নিতে হবে। আর দীপকের এই চিন্তা ভাবনাটাই রিয়াকে তার থেকে আরো বেশি দূরে নিয়ে যায়। এদিকে দেখা যায় ভেট্রি কোনো গেস্টকে খাবার দিতে যাচ্ছিল, তখনই সে দেখতে পায় একটা রুমের ভেতরে ভিকি আর ভিনা একসাথে দাঁড়িয়ে রোমান্স করছিল, গল্প করছিল। আর ঠিক তখনই সে দেখতে পায় সামনে থেকে নেদুমারান আসছিল। এটা দেখে ভেট্রি বারবার তাদেরকে সিগন্যাল দেওয়ার চেষ্টা করে, সাবধান করার চেষ্টা করে। এরপরে যখন সে তাদের ডাকে ভিকি উল্টো ভেট্রিকেই দোষারোপ করতে থাকে, তাকে চাওয়ালা বলে খোঁটা দিতে শুরু করে। তারা যখন কোনোভাবে বাইরে আসছিল না তখন ভেট্রি হঠাৎ করেই বলে ওঠে তোমরা দুইজন যেয়ে আমার সেই পেন্ট্রি শপটা সামলাও, আমি স্টার শেফ কম্পিটিশনের জন্য প্রিপারেশন নেই। আর এটা শুনে ভিকি রেগে গিয়ে বাইরে চলে আসে। আর ঠিক তখনই এটা নেদুমারান দেখে সেও সেখানে চলে আসে আর ভিকি নেদুমারানকে সবকিছু বলে দেয়। এটা শুনে নেদুমারান প্রচন্ড রেগে যায় আর তাকে প্রচন্ড অপমানও করে সেখানে, আর বলে স্টার শেফ কম্পিটিশনে পার্টিসিপেট করা এবং সেটা উইন হওয়া কোনো মুখের কথা নয়, স্বপ্ন দেখা ভালো, কিন্তু আকাশ কুসুম স্বপ্ন দেখা ভালো না, যেটা তুমি কখনো ছুতেই পারবে না। আর তুমি তোমার কাজে মন দাও। এছাড়া সে তাকে এত এত অপমান করে যে ভেট্রির চেহারা প্রায় কাদো কাদো অবস্থায় হয়ে যায়, কিন্তু তারপরও ভেট্রি সেখানে কিছু না বলেই চলে যায়। অন্যদিকে ভিনা বুঝতে পারে ভেট্রি হয়তোবা তাদের বাঁচানোর জন্যই এমনটা করেছে। কিচেনে এসে সে ভিকিকে বোঝানোর চেষ্টা করে যে ভেট্রি তাদের বাঁচানোর জন্যই এই কাজটা করেছে, কিন্তু ভিকি এখনও দোষারোপ করছিল ভেট্রিকে যে ভেট্রি হয়তোবা নেদুমারানকে সেখানে ডেকে নিয়ে এসেছিল তাদেরকে দেখানোর জন্য। এদিকে ভেট্রি তার পেন্ট্রি শপের কাঁচামাল নিয়ে অনেক টেনশনে ছিল, কারণ যেসব উপাদান দিয়ে সেই অর্গানিক ফুডগুলো বানানো হচ্ছিল সেগুলোর উপাদান খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছিল আর সেগুলো খুব তাড়াতাড়ি পাওয়া যাচ্ছিল না। সে ভাবছিল এখন কি করবে। এদিকে সন্ধ্যায় ভিনা প্রথমবারের মতো তার পেন্ট্রি শপে আসে এবং সেই প্লেটগুলো তাকে ফেরত দেয়। এছাড়া তাকে ধন্যবাদও জানায়, কারণ ভিনা জানতো যদি নেদুমারান তাদের দুইজনকে একসাথে দেখে ফেলতো তাহলে তাদের দুইজনকেই ব্ল্যাক লিস্টেড করে দিত। আসলে নেদুমারানের রুলস অনুযায়ী এই রিসোর্টের ভেতরে বা কিচেনের ভেতরে কোনো প্রেম ভালোবাসার সম্পর্ক
সম্পর্ক চলবে না। এদিকে ভিনা যেহেতু তার পেন্ট্রি শপে প্রথমবার এসেছিল, তাই ভেট্রি তাকে একটা কফি এবং তার বানানো একটা ইউনিক খাবার দেয়, যেটা ভিনার অনেক ভালো লাগে। তো যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন, আশা করি আপনাদের অবশ্যই ভালো লেগেছে। তাই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করে আশা করি পাশে থাকবেন, যাতে করে আমার এই পরিশ্রমটা সার্থক হয়। যাই হোক, এদিকে ঐশ্বরিয়ার সন্দেহ হতে থাকে যে কিচেন টিমের প্রতি কারো একটা বিষ নজর রয়েছে, আর কেউ জেনে বুঝে এগুলো করছে। কারণ প্রথমে সিনিকে সেই কোল্ড স্টোরেজ রুমে বন্ধ করে রাখা, দ্বিতীয়ত বিয়ের খাবারে ওষুধ মেশানো। সেভাবে এটা সে খুঁজে বের করবে। এদিকে ঐশ্বরিয়া জনের কাছে চলে আসে। নেদুমারান আর চিকার সেই ফটোটা জনকে দেখায়। জনও সেই ফটোটা দেখে অবাক হয়ে যায়, কারণ নেদুমারান চিকাকে চিনতে অস্বীকার করেছিল, যেখানে ফটোতে স্পষ্ট বোঝা যাচ্ছে তারা একসময় খুবই ঘনিষ্ঠ ছিল। কিন্তু জন সেখানে ঐশ্বরিয়াকে বলে এই চিকার ব্যাপারে সেও কিছু জানে না। ঐশ্বরিয়া বলে হয়তোবা তার বাবা ভুলে গিয়েছিল। জন তখন তাকে সাবধান করে দিয়ে বলে এটা ভুলেও ভেবো না, তোমার বাবা কখনো কিছু ভুলে না। নেদুমারানের স্মৃতি অনেক বেশি প্রখর। এটা শুনে ঐশ্বরিয়ার বিশ্বাস হয়ে যায় তার বাবা অবশ্যই কিছু একটা লুকাচ্ছে। এদিকে ভেট্রি এক ফাঁকে রিয়ার কাছে চলে আসে, আর পেন্ট্রি শপের কাঁচামাল যে শেষ হয়ে যাচ্ছে সেটা জানিয়ে যায়। একটু পরে রিয়া কল করে দীপকের ম্যানেজারকে এবং তার বিজনেসের ব্যাপারে জিজ্ঞেস করে। দীপকের ম্যানেজার বলে স্যারের বিজনেস তো পুরোপুরিভাবে একেবারে ডুবে গেছে। বিজনেস আর প্রপার্টির উপরে তার যে অর্ধেক অধিকার ছিল সেটাও সে হারিয়ে ফেলেছে, অন্য কেউ সেটা টেক ওভার করে নিয়েছে। এদিকে রঘুপতি একা একা দাঁড়িয়ে একটা সময় তার মেয়ে রিয়ার কথা ভাবছিল, যে রিয়ার এই অবস্থা, ভবিষ্যতে তার কি হবে। ঠিক ওই সময়টাতে তার বুকে ব্যথা শুরু হয়ে যায়, আর এটা দূরে দাঁড়িয়ে ঐশ্বরিয়া দেখে ফেলে। সে তাড়াতাড়ি তার কাছে আসে, তাকে সাহায্য করে, তাকে রুমে নিয়ে আসে। এরপরে রঘুপতি যখন একটু সুস্থ হয়ে যায়, সে ঐশ্বরিয়াকে বলে রিয়াকে নিয়ে তার টেনশন অনেক। সে চায় রিয়া যে করেই হোক এই রিসোর্টটা সামলানোর মতো অভিজ্ঞ হয়ে উঠুক, কারণ খুব দ্রুতই তার বেবি হবে। এদিকে দীপক আবারও রিয়ার কাছে আসে, তাকে মানানোর চেষ্টা করে। রিয়া এবার সরাসরি বলে দেয় যে তার ম্যানেজার তাকে বলে দিয়েছে যে দীপকের বিজনেসের কি অবস্থা। দীপক বলে বিজনেসের কথা বাদ দাও, এই রিসোর্ট তো রয়েছে, এছাড়া বেবি হওয়ার পরে এই রিসোর্টটা তো তুমি আর একা সামলাতে পারবে না, এগুলো তো তাকেই দেখতে হবে। তখনই রিয়া বুঝতে পারে আসলে দীপকের রিয়ার চাইতে এই রিসোর্টের প্রতি লোভ বেশি। এই জন্য সে তাকে বলে সে কোনোভাবেই কেস ফাইলটা উইথড্র করবে না। রিয়া এবং তার বাচ্চার জীবন থেকে দীপক যেন দূরে চলে যায়। এদিকে রঘুপতি একটা ইম্পর্টেন্ট মিটিং ডাকে, সেখানে নেদুমারান সহ সবাই ছিল। রঘুপতি বলে 4 দিনের জন্য একজন মন্ত্রী এবং তার পরিবার এই রিসোর্টে থাকতে আসবে। এছাড়া ন্যাশনাল ফুড ফেস্টিভ্যালটাও সামনে, তাই সে চায় এই রিসোর্টে থাকাকালীন মন্ত্রী যেন এই রিসোর্টের খাবার নিয়ে খুবই খুশি হয় এবং সে নিজে সেই ফেস্টিভ্যালে আর রিসোর্টের নাম ঘোষণা করে। নেদুমারান বলে এটা নিয়ে সে যেন কোনো টেনশনই না করে, তার কিচেনের টিম মন্ত্রীর খাবারের পুরো ধ্যান রাখবে। এদিকে রিয়াও বলে সেও আশা করছে তার পেন্ট্রির খাবারগুলো মন্ত্রী এবং তার পরিবারের ভালো লাগবে। এদিকে প্রিয়া দেখা করে বিক্রমের সাথে, সেখানে বলে তার প্ল্যান হয়তোবা পুরোপুরি ফেল হয়ে গেছে, কিন্তু সে হার মানেনি। সামনেই রিসোর্টে মন্ত্রী এবং তার পরিবার আসবে, আর সেখানে সে নেদুমারানের জন্য এমন কিছু ফাঁদ তৈরি করবে যেটাতে নেদুমারান অপমান অপদস্থ হবে, আর তার বদনাম চারপাশে ছড়িয়ে পড়বে। এদিকে জন আর নেদুমারান কথা বলছিল, হঠাৎ করেই তার টেবিল ল্যাম্পটা বারবার ফ্লিক করছিল। এটা দেখে তারা ভাবে হয়তোবা টেবিল ল্যাম্পের সমস্যা, কিন্তু একটু পরে পুরো কিচেনে লাইট ফ্লিক করতে থাকে, শর্ট সার্কিট হতে থাকে, আর এতে তারা প্রচন্ড ভয় পেয়ে যায়। ধীরে ধীরে পুরো কিচেনে শর্ট সার্কিট থেকে আগুন লেগে যায়, পুরো ওয়ারিংটাই নষ্ট হয়ে যায়। সাথে সাথে একজন ইলেকট্রিশিয়ানকে ডাকা হয়। সেই ইলেকট্রিশিয়ান বলে পুরো কিচেনে শর্ট সার্কিট হয়েছে, পুরোটা ঠিক করতে মিনিমাম 4 থেকে 5 দিন তো লাগবেই। এটা শুনে নেদুমারান হতাশ হয়ে পড়ে, কারণ আগামীকালই মন্ত্রী এবং তার পরিবার রিসোর্টে চলে আসবে। এদিকে সিনি ভেট্রিকে এটা জানায়। ভেট্রিরও প্রচন্ড খারাপ লাগে কিচেন টিমের জন্য। এদিকে ঐশ্বরিয়া এবং পুরো টিম যখন সেখানে চলে আসে, কিচেনের এই অবস্থা দেখে তারাও পুরোপুরি হতাশ হয়ে পড়ে। এদিকে নেদুমারান আরও একটা ইমার্জেন্সি মিটিং ডাকে, আর সেই মিটিং এসে বলে যেহেতু কিচেন এখনো ঠিক করা সম্ভব হচ্ছে না, আর মন্ত্রীর পরিবারও যেহেতু চলে আসবে, তাই তার মতে পেন্ট্রিটা কয়েকদিনের জন্য বন্ধ রেখে সেখানে কিচেন টিমকে শিফট করা হোক। কিন্তু রিয়া সাথে সাথেই মানা করে দেয়, আর বলে পেন্ট্রি অনেক কষ্টে সফল হয়েছে, সেটাকে বন্ধ করা যাবে না। রঘুপতি বলে একটু পরে সে সিদ্ধান্ত দিচ্ছে। যাবার আগে নেদুমারান রিয়াকে খোঁচা মেরে বলে যায় মন্ত্রী এবং তার পরিবার এখানে শুধুমাত্র পালক বড়া এবং চা খেতে আসবে না, তাদের স্পেশাল ডিশ খেতে আসবে। নেদুমারান চলে যাবার পরে রঘুপতি রিয়ার প্রশংসা করতে থাকে, আর বলে কারো কথায় মত পাল্টানো বা নিজের সিদ্ধান্ত থেকে সরে না আসাটাই হচ্ছে সবথেকে বড় সাফল্যের বিষয়, আর তুমি সেটা করে দেখিয়েছো। আর আমার মনে হয় এখন তুমি একা একাই এই পুরো রিসোর্টটা সামলাতে পারবে। নেদুমারান মন খারাপ করে বসেছিল, তখনই ভেট্রি তার জন্য কফি বানিয়ে আনে, কিন্তু তারপরও নেদুমারান তাকে আবারও বকাঝকা করে আর কফি সেখান থেকে নিয়ে যেতে বলে। এদিকে রঘুপতি একটু পরেই তার মতামত শোনায়। সে বলে
পেন্ট্রি বন্ধ হবে না, বরং পেন্ট্রি আর কিচেন টিমটাকেই সেখানে নেওয়া হবে। শুধুমাত্র তাদের স্টেশনটা আলাদা হবে, যেহেতু দুটোরই দরকার আছে। নেদুমারানের এই সিদ্ধান্ত একেবারেই পছন্দ হয় না, কিন্তু তার হাতে আর কোনো উপায়ও ছিল না, যার ফলে বাধ্য হয়ে সিদ্ধান্ত মেনে নেয় আর পুরো দায়িত্ব ঐশ্বরিয়াকে দিয়ে দেয়। আর যেহেতু তাদের ভেট্রির পেন্ট্রি শপে কাজ করতে হবে, তাই তার সাথে ঝগড়া না করে তারা যেন মিলেমিশে কাজ করে। যে নেদুমারান একটা সময় ভেট্রি থেকে সবাইকে দূরে থাকতে বলতো, সেই নেদুমারানি আজকে তার সাথে মিলেমিশে কাজ করতে বলছে। ঐশ্বরিয়া এবং তার টিম কিচেনের সব প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে সেই পেন্ট্রি শপে পৌঁছে যায়। অন্যদিকে ভেট্রি এবং তার টিম তাদের শত্রুপক্ষের জন্য অপেক্ষা করছিল। এখন দুই শত্রুপক্ষ একই জায়গায় কাজ করবে। এইদিকে পরের দিনই দেখা যায় সেই মন্ত্রী আর তার পরিবার আর রিসোর্টে চলে আসে, আর সেখানে তাদের খুব ভালোভাবে আমন্ত্রণ জানানো হয়। সেখানে সবাই ছিল। মন্ত্রী নেদুমারানকে দেখার পর তার খাবারের অনেক প্রশংসা করতে থাকে আর বলে শুধুমাত্র তার হাতের খাবার খাওয়ার জন্যই সে এই রিসোর্টে এসেছে। মন্ত্রীর মুখ থেকে এত প্রশংসা শুনে নেদুমারানের অহংকারটা আরও বেড়ে যায়। এদিকে প্রিয়াও যখন মন্ত্রী পরিবারকে সেখানে দেখে, নতুন প্ল্যান করার জন্য উঠে পড়ে লাগে। এদিকে ভেট্রি যখন পরের দিন সকালে পেন্ট্রিতে আসে, সে দেখতে পায় ঐশ্বরিয়া তার আগে থেকে সেখানে এসে কাজ শুরু করে দিয়েছে। তারা পাশাপাশি কাজ করছিল, কিন্তু একে অপরের সাথে কথা বলছিল না। পরিবেশটা আর আগের মতো ছিল না। এদিকে রাজন পান্ডে এবং স্টেলাকে ডাকে, আর সেখানে মন্ত্রী পরিবারের দেখাশোনা করার দায়িত্ব তাদের দেয়। পান্ডিকে বলে মন্ত্রীর ছোট্ট ছেলে অর্জুন খুবই দুষ্টু এবং চঞ্চল প্রকৃতির, তাকে দেখাশোনা পান্ডিকেই করতে হবে। অন্যদিকে স্টেলাকে বাকি পরিবারের সদস্যদের খেয়াল রাখতে বলে। এদিকে পান্ডি পুরো হাঁপিয়ে উঠেছিল সেই ছোট্ট চঞ্চল অর্জুনকে সামলাতে সামলাতে। এদিকে ব্রেকফাস্টে নেদুমারানের খাবার তাদের পরিবেশন করা হয়, যা মন্ত্রী এবং তার ওয়াইফের খুবই ভালো লাগে। কিন্তু মন্ত্রীর মা বলে এসব ফ্যান্সি খাবার তার একেবারেই ভালো লাগে না। তার মায়ের হাতের রান্না এবং ঘরোয়া খাবারগুলোই তার বেশি পছন্দ। অন্যদিকে মন্ত্রীর ছেলেরও ব্রেকফাস্ট পছন্দ হয়নি, আর সেটা সে পরিষ্কারভাবে জানিয়ে দেয়। আর এটা যখন নেদুমারান জানতে পারে, তখন ভেতর থেকে তার টেনশন হতে শুরু করে। এদিকে রঘুপতি আর রিয়ার মধ্যে কিছু কথাবার্তা হয়, সেখানে দুজনেই ইমোশনাল হয়ে পড়ে। রিয়া বলে তুমি একেবারেই টেনশন করো না, আমাকে নিয়েও না, আমার বাচ্চাকে নিয়েও না। তুমি যেমন আমাকে ছোটবেলা থেকে একা লালন পালন করেছো, আমিও ঠিক একই রকম ভাবে আমার সন্তানকে একাই লালন পালন করতে পারবো, আর এই রিসোর্টটাকেও সামলাতে পারবো। এদিকে রাজন দুইজন রুম সার্ভিস বয়কে বকাঝকা করছিল, কারণ তাদের কাছে একজন প্রেগনেন্ট মহিলা সাহায্য চেয়েছিল, আর তারা সেটা করেনি। এটা দূর থেকে ঐশ্বরিয়া দেখতে পায় আর জিজ্ঞেস করে, কারণ রাজন সাধারণত এমন ব্যবহার কারোর সাথেই করে না। রাজন তখন বলে সেই প্রেগনেন্ট মহিলার মধ্যে সে রিয়াকে দেখতে পেয়েছিল, তার রিয়ার কথা মনে হচ্ছিল। এদিকে ঐশ্বরিয়া কথায় কথায় তাকে বিয়ে না করার কারণটা জিজ্ঞেস করে। তখন রাজন প্রথমবারের মতো তার মনের কথা ঐশ্বরিয়াকে খুলে বলে যে সে অনেক আগে থেকেই রিয়াকে পছন্দ করে, কিন্তু রঘুপতি স্যারের সম্মান এবং তাদের বন্ধুত্বের কথা ভেবে সেটা কখনো সে বলে উঠতে পারেনি। আর এভাবেই ঐশ্বরিয়া রাজনের মনের পুরো ক্লিয়ার কথাটা বুঝতে পেরে যায়। এদিকে দেখা যায় পেন্ট্রি শপে পান্ডি আর ভিকির সাথে ঝগড়া লেগে গিয়েছিল। তখনই ঐশ্বরিয়া আর ভেট্রি তাদের দুজনকে বোঝায় আর শান্ত করে, আর বলে আমাদের এখানে মিলেমিশেই কাজ করতে হবে। রাতে হঠাৎ করেই মন্ত্রীর ফ্যামিলি থেকে একটা অর্ডার চলে আসে। তখন হাতে অনেক কাজ ছিল, যার ফলে ঐশ্বরিয়া কিভাবে কি করবে বুঝতে পারছিল না। তখন ভেট্রি কোনো কিছু না বলেই ঐশ্বরিয়ার সাহায্য করতে থাকে। কেউ একে অপরের সাথে কথা বলছিল না, কিন্তু তারা ঠিকই একে অপরের পাশে দাঁড়িয়েছিল, যার ফলে সময় মতো তারা অর্ডারটা কমপ্লিট করে ডেলিভারি করে দেয়। এদিকে জন চলে আসে নেদুমারানের কাছে এবং তাকে একটা ভিডিও দেখিয়ে দেয়, যে ভিডিওতে দাবি করা হচ্ছিল কিচেনে যে শর্ট সার্কিট এবং আগুনটা লেগেছিল সেটা নেদুমারানের সিগারেট খাওয়ার কারণেই হচ্ছিল। আর এই কথাটা পুরো রিসোর্টে ছড়িয়ে পড়ে, মন্ত্রীও সেটা দেখে। এদিকে ভেট্রির সামনে যখন আরো কয়েকজন এই বিষয় নিয়ে কথা বলে, তখন ভেট্রি পুরোপুরিভাবে কথাটাকে উড়িয়ে দেয় আর বলে নেদুমারান স্যার তার কিচেনকে মন্দিরের মতো ভালোবাসে, সে কখনো এমন কাজ করতেই পারে না। পাশে থেকে নেদুমারান এটা শুনে, কিন্তু তার এতে কোনো কিছুই যায় আসে না। এদিকে ভিকি যখন সেই ভিডিওর ব্যাপারে শুনে এবং নেদুমারানের বিরুদ্ধে যে অপবাদটা লাগানো হয়েছিল সেটার ব্যাপারে জানে, সে কোনো কিছু না ভেবেই পুরো দোষটা ভেট্রির উপরে দিয়ে দেয় আর বলে ভেট্রিকে নেদুমারান স্যার অপমান করেছিল, সেটার প্রতিশোধ নেবার জন্যই ভেট্রি এই কাজটা করেছে। এদিকে পান্ডি অর্জুনকে সামলাতে হিমশিম খেয়ে যাচ্ছিল। তখনই ভেট্রি তার হেলদি ডোনাট তাকে দেয়, আর সেটা অর্জুনের অনেক অনেক পছন্দ হয়। এই জন্য সে তাদের সাথে গল্প করতে শুরু করে আর মন খুলে বলে দেয় সকালবেলা যে নাস্তাটা তাদের দেয়া হয়েছিল সেটা তার একেবারেই ভালো লাগেনি। সে বলতেও চেয়েছিল, কিন্তু তার মা নিষেধ করাতে সে আর কিছু বলেনি। এদিকে ছোট্ট অর্জুন সেখান থেকে যাবার সময় তার সাথে নেদুমারানের দেখা হয়, আর নেদুমারান তাকে জিজ্ঞেস করে সে কি খাচ্ছে। ছোট্ট অর্জুন নিষ্পাপভাবে বলে দেয় ডোনাট খাচ্ছে, আর এটা তার অনেক ভালো লেগেছে, এমনকি সকালের নাস্তার থেকেও। এই কথাটা পাশ থেকে শুনে ফেলে পান্ডি আর ভেট্রি, তারা দুজনেই অনেক খুশি হয়।
অন্যদিকে দেখা যায় নেদুমারানের হিংসাটা ভেট্রির প্রতি আরো বেড়ে যাচ্ছিল। অর্জুনের দাদি হঠাৎ করে সে পেন্ট্রিতে চলে আসে আর পান্ডিকে বকাঝকা করতে থাকে, কারণ অর্জুনকে সে ফাস্টফুড খেতে দিয়েছে। তখনই ভেট্রি তাকে বোঝায় যে এটা ফাস্টফুড নয়, এটা হেলদি, আর এটা পুরোপুরি দেশীয় স্টাইলে বানানো হয়েছে। এছাড়া সে তাকে টেস্ট করার জন্য এটা দেয়। মন্ত্রীর মায়ের সেই খাবারগুলো এতটাই ভালো লাগে যে তার মায়ের খাবারের কথা এবং তার দেশীয় খাবারের কথা মনে পড়ে যায়, আর সে মন থেকে ভেট্রির প্রশংসা করে। দুপুরবেলাতে তারা রিসোর্টের রেস্টুরেন্টে যাওয়ার পরিবর্তে ভেট্রির পেন্ট্রি শপে চলে আসে। তারা রেস্টুরেন্টের খাবারের পরিবর্তে ভেট্রির ইউনিক ডিশ টেস্ট করার জন্য সেখানে চলে এসেছিল। নেদুমারান যখন তাদের কাছে মেন কোর্স খাবারের কথা জিজ্ঞেস করতে আসে, তারা বলে তাদের কাছে এই খাবারগুলো এতই ভালো লেগেছে যে দুপুরে তারা আর রেস্টুরেন্টের খাবার খাবে না। আর এই কথাগুলো শুনে নেদুমারান আবারও অপমানিত বোধ করে, আর ভেট্রির প্রতি তার হিংসাটা আরও বেড়ে যায়। কারণ নেদুমারানের মনে হচ্ছিল ধীরে ধীরে এই রিসোর্টে ভেট্রি নেদুমারানের জায়গাটা নিয়ে নিচ্ছিল। এদিকে দেখা যায় পেন্ট্রিতেও হঠাৎ করেই অনেক অর্ডার চলে আসে। তখন বাধ্য হয়ে ঐশ্বরিয়াও ভেট্রিকে সাহায্য করে, আর এভাবেই লাগাতার ভেট্রি ঐশ্বরিয়াকে, ঐশ্বরিয়া ভেট্রিকে কথা না বলেই একে অপরকে সাহায্য করছিল, পাশে দাঁড়াচ্ছিল। এদিকে তাড়াহুড়ো করতে যে ভিনা ভেট্রির কাটা পেঁয়াজগুলো তার ডিশে ব্যবহার করে ফেলে। এরপরে যখন বুঝতে পারে তখন সে আবারও ভেট্রিকে সাহায্য করার জন্য তাকে পেঁয়াজ কেটে দেয়। এতে ভেট্রি খুশি হয়ে একটা সময় তার হাতে বানানো লাড্ডু সবাইকে কেটে দেয়, আর একটা সময় কথা না বলে ঐশ্বরিয়ার সামনেও একটা লাড্ডু রেখে দেয়। দেখা যায় সারাদিনই যতক্ষণ তারা সেখানে কাজ করে তারা একে অপরের সাথে কথা না বলে শুধুমাত্র ইশারায় ইশারায় একে অপরকে সাহায্য করে যাচ্ছিল। এদিকে ঐশ্বরিয়া এসেছিল রঘুপতির সাথে দেখা করতে, আর তখন সে রাজনের কথাটা বলে দেয় যে রাজন ছোটবেলা থেকেই রিয়াকে পছন্দ করে, যদি সম্ভব হয় দুজনকে বিয়ে দিয়ে দেওয়ার জন্য। আর তখনই রঘুপতির পুরনো দিনের কথা মনে করে। সে মনে করতে থাকে ছোটবেলা থেকেই এই রাজন আর রিয়াকে সে কিভাবে একা একা লালন পালন করেছে। এদিকে যে ভিডিওটা ভাইরাল হয়েছিল সেটা নিয়ে বিনার সন্দেহ হতে থাকে। সে ভাবে কেউ ইচ্ছে করে এগুলো করছে, এই জন্য গত 1 মাসের সিসিটিভি ফুটেজ সে নিতে চায়, সেগুলো নিয়ে সে যাচ করতে চায়। এদিকে অবশেষে রঘুপতি ডেকে নেয় রাজনকে আর বলে, ঐশ্বরিয়া তোমার ব্যাপারে আমাকে সবকিছু বলে দিয়েছে, কিন্তু আমি চাই না আমি জোর করে কারো জীবন খারাপ করতে, কারণ রিয়ার বিয়েটা হয়েছিল আমার জেদের বশেই, আর আমি এখন পস্তাচ্ছি। কিন্তু রাজন যদি আজও সমাজের সবকিছু উপেক্ষা করে প্রেগনেন্ট রিয়াকে বিয়ে করতে রাজি হয় তাহলে রঘুপতির কোনো আপত্তি নেই, এতে রাজন কিছুই বলে না। এদিকে রিসোর্টের সবাই নেদুমারানের বদনাম করছিল, তাকে নিয়ে কথা বলছিল, আর এটা নিয়ে প্রিয়া অনেক খুশি, কারণ সেই ভিডিওটা সেই লিক করেছিল। কিন্তু তার খেলা এখনো শেষ হয়নি। সে বলতে শুরু করে মন্ত্রী এবং তার পরিবার রিসোর্ট থেকে চলে যাবার পরপরই সে আরো বড় একটা প্ল্যান করবে। এদিকে 4 দিন পরেই মন্ত্রী এবং তার পরিবার সেই রিসোর্ট থেকে চলে যাচ্ছিল। যাবার আগে ভেট্রি তার হাতে বানানো কিছু হেলদি ডিশ সেই অর্জুনকে উপহার দিচ্ছিল। এদিকে মন্ত্রী এবং তার পরিবারের এখনো ধারণা রয়েছে যে পেন্ট্রিতে তারা যেসব খাবার খেয়েছে সবগুলোই নেদুমারান বানিয়েছে। এই জন্য সেই মন্ত্রী নেদুমারানের অনেক অনেক প্রশংসা করে আর বলে আর রিসোর্টের পেন্ট্রিতে যে মেনুটা রয়েছে সেটা ন্যাশনাল ফুড ফেস্টিভ্যালে অ্যাড করা হবে। আর সবথেকে অবাক করার বিষয় হচ্ছে নেদুমারান সবকিছুই জানতো, কিন্তু তারপরও সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেট্রির পুরো ক্রেডিটটা সে নিজে নিয়ে নেয়। সেখানে দাঁড়িয়ে থাকা ভেট্রি আর পান্ডি এই সব কথা শুনতে থাকে। একটু পরেই সেখানে রঘুপতি চলে আসে। মন্ত্রী আর তার পরিবার চলে যাবার পরেই নেদুমারানকে জিজ্ঞেস করে মন্ত্রী সাহেব কি বলল। তখনও নেদুমারান মিথ্যে বলতে থাকে, ভেট্রির নাম পর্যন্ত উচ্চারণ করে না, শুধু বলে সবাই শুধু তার খাবারের প্রশংসা করেছে। এইসব শোনার পরেও ভেট্রি যখন কিছুই বলে না তখন পান্ডি রেগে যায়। অন্যদিকে ভেট্রি বলে তার কোনো নাম লাগবে না, তার খাবারের যে প্রশংসা করেছে এটা শুনেই সে অনেক বেশি খুশি। কিন্তু পরের দিনও পান্ডি আবারও ভেট্রিকে বোঝায় যে তার সাথে এটা অন্যায় হয়েছে, ক্রেডিটটা তার প্রাপ্য। নেদুমারান 3 বার স্টার শেফ অ্যাওয়ার্ডটা জিতেছে, তার কাছ থেকে এমন ব্যবহার সে কখনো আশাই করেনি। ভেট্রি তখন প্রথমবার জিজ্ঞেস করে এই স্টার শেফ কম্পিটিশনটা এত স্পেশাল কেন। পান্ডি তখন তাকে খুলে বলে যে স্টারশিপ কম্পিটিশনটা জিতে যায় তাকে বড় বড় রিসোর্ট থেকে অফার করা হয়, মোটা অঙ্কের স্যালারি দেওয়া হয়, এছাড়া অনেক সম্মানও পায়, আর পুরস্কার তো আছেই। অর্থাৎ যে এই কম্পিটিশনটা জিতে যায় তার জীবন রাতারাতি বদলে যায়। পান্ডি আবারও ভেট্রির মুখ দেখে বলে এই স্বপ্নের পিছে ছুটে লাভ নেই, এটা আকাশকুসুম স্বপ্ন, কারণ এই কম্পিটিশনে পার্টিসিপেট করতে হলে সর্বপ্রথম তোমার শেফের ডিগ্রি এবং সার্টিফিকেট লাগবে। এদিকে কিচেন ঠিক করার সময় নেদুমারানের কাছে হঠাৎ করেই একটা অপরিচিত নাম্বার থেকে কল আসে, আর কলটা করেছিল মার্টিন নামের একজন রহস্যময় লোক। ফোনটা ধরেই মার্টিন নেদুমারানকে 15 বছর আগে হওয়া এক প্রাইভেট পার্টির কথা মনে করিয়ে দেয়। সেই কথাটা শুনতেই নেদুমারানের স্মৃতিতে ভেসে ওঠে যেখানে থানায় একজন লোককে প্রচণ্ড টর্চার করা হচ্ছিল, এছাড়া আরও কিছু দৃশ্য দেখানো হচ্ছিল ঝাপসাভাবে। এটা শুনে নেদুমারানের মুখে স্পষ্ট ভয়ের ছাপ দেখা যায়, আর সে কিছু না বলেই ফোনটা কেটে দেয়। তো এই ছিল আজকের পর্ব।
এখন আরও অনেক প্রশ্ন রয়েছে যে প্রিয়া শেষ পর্যন্ত নেদুমারনের সাথে কি করবে, ভেট্রি আর রিয়ার সম্পর্কটা আবারও নতুন কোন দিকে মোড় নেবে, এছাড়া রাজন কি রিয়াকে বিয়ে করতে রাজি হবে, আর সবথেকে বড় প্রশ্ন এই মার্টিনকে, আর সেই দিন প্রাইভেট পার্টিতে কি হয়েছিল, আর রঘুপতি কি চিদাম্বরমকে খুঁজে বের করতে পারবে, সেগুলো হয়তোবা জানা যাবে এই ওয়েব সিরিজের পরের পর্বে। তো এই ওয়েব সিরিজটি এতক্ষণ পর্যন্ত আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের করা লাইক কমেন্ট শেয়ারই আমাকে আরো বেশি বেশি কাজ করতে উৎসাহ দেয়, আমার পরিশ্রম সার্থক করে। তাই আশা করি কমেন্ট করে সবাই সবার মতামত জানাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো মুভি বা ওয়েব সিরিজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো আর সুস্থ থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।